হ্যালো পোলাপান, কি অবস্থা? ওকে, তো ভাইয়ারা দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়ছি বলো তো? আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে মানে আগের ক্লাসেও আমরা কি পড়ছি, আমাদের বেনজিন এবং টলুইন নিয়ে আলোচনা করছি, তাই না? আমরা আমাদের আগের ক্লাসে বেনজিন টলুইনের বিস্তারিত আলোচনা করছি, রেজোনেন্স হতে শুরু করে সবই তোমাদের পড়ায় দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, তো এই ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা মাস্টার সিকিউ দেখব, তারপরে আমরা আমাদের সকল সিকিউ সলভ করব। তো দেখো, আমরা হচ্ছে এখন কি করব, আমাদের হচ্ছে সকল সিকিউ সলভ করব আজকে। তো জৈব যৌগ থেকে যে সিকিউগুলো আসে সাধারণত আমাদের সেই সিকিউগুলো দেখব আজকে। আমরা হচ্ছে আমাদের প্রায় বলা চলে 70% সিকিউ এই এখনই আমরা সলভ করে ফেলবো, ঠিক আছে ভাইরা? ওকে, তো 70%-এর মতো সিকিউ আমাদের সলভ হয়ে যাবে। অ্যান্ড আফটার দ্যাট আমরা আরেকটা ক্লাস নিব, তোমাদেরকে বলছি ভাই আরেকটা ক্লাস দিব তোমাদেরকে, যেই ক্লাসে আমরা আমাদের বাকি সব সিকিউগুলো সলভ করব, ঠিক আছে? তো সেটার রেকর্ডেড ক্লাসটা রেকর্ডেড আকারে দিব, যেহেতু আমাদের স্লট নাই, তো আমি এক্সট্রা একটা ক্লাস তোমাদেরকে হচ্ছে রেকর্ড করে আপলোড করে দিব কালকের মধ্যেই ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো এটাই হচ্ছে তোমাদের সাথে বলা চলে আমার লাস্ট লাইভ ক্লাস, তাই না? এটাই হচ্ছে শেষ লাইভ ক্লাস তোমাদের সাথে। তো আজকের ক্লাসটা চলো শুরু করি। ওকে, তো আমরা এর আগে আমরা কি করছি, আমরা কিন্তু আমাদের বেনজিন টলুইনে যতগুলো এমসিকিউ ছিল সব কিছু আমরা শেষ করছি, রাইট? আচ্ছা, তারপরে দেখো এতক্ষণ দিন পর্যন্ত যতগুলো টপিক পড়াইছি প্রতিটা টপিকেরই কিন্তু এমসিকিউগুলো আমি তোমাদেরকে একই সাথে সাথে সলভ করাই দিছি। সিকিউ যেমন সলভ করাইছি, একই সাথে সাথে তোমাদেরকে মানে এমসিকিউগুলো সলভ করাইছি, বেসিক পড়াইছি, এমসিকিউ পড়াইছি, বাট এতদিন পর্যন্ত কোনো সিকিউ সলভ করাইনি। তোমাদেরকে এতদিন পর্যন্ত ভাই প্রিপেয়ার করে তুলছি। যারা রেগুলার ক্লাসগুলো করেছো বা যারা সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলো করবা তাদের জন্য এই সিকিউ যখন সলভ করতে যাবা তোমার কাছে ডাল ভাত লাগবে, লিটারেলি তোমার কাছে মনে হবে এগুলো কোনো সিকিউ হইলো। তো বোর্ডের সিকিউগুলো আমরা পরে দেখবো, তার আগে আমরা একটা কঠিন সিকিউ আগে দেখবো, ঠিক আছে? আগে একটা আমরা কঠিন সিকিউ দেখবো, তার নাম হচ্ছে আমাদের মাস্টার সিকিউ। তো আমরা ফার্স্টে একটা মাস্টার সিকিউ দেখবো, তারপরে বোর্ডে আসা সিকিউ কীরকম ছিল সেগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? তো প্রথমেই দেখো আমাদের মাস্টার সিকিউতে এই যে দেখো এইখানে একটা সিকিউ দেওয়া আছে, রাইট? এই জায়গাতে একটা সিকিউ দেওয়া আছে, এবং তুমি যদি খেয়াল করে দেখো যে এই যে সিকিউটা যে আমরা দেখতে পাই, হ্যাঁ, এই যে সিকিউটা, এই সিকিউর দেখো খেয়াল করো, এই সিকিউটা কিন্তু এতটুকু পর্যন্ত তোমাদেরকে আগেই ভাইয়া সলভ করাই ফেলছিলাম। ওকে, এতটুকু পর্যন্ত তোমাদেরকে আগেই সলভ করাইছি। দেখো এইটা কিন্তু আমাদের গত ক্লাসেই আমি তোমাদের সলভ করাইছিলাম, অর্থাৎ আমরা যখন আমাদের অ্যালকেন শেষ করছি, সেই অ্যালকাইন শেষ করার পরে কিন্তু এই জিনিসটুকু তোমাদেরকে আমি সলভ করাই দিয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কি বলছিলাম, ক্যালসিয়াম কার্বনেটের সাথে পানি দিব। বলো তো ক্যালসিয়াম কার্বনেটের সাথে পানি দিলে কি পাওয়া যায়? ইথাইন পাওয়া যায়। কি পাওয়া যায়? ইথাইন পাওয়া যায়। ইথাইনের সাথে হাইড্রোজেন অ্যাড করব প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিয়ে। তাহলে এক অণু হাইড্রোজেন মানে একটা পাই বন্ধন ভাঙে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে অ্যালকিন পাই, CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিন পাই। সেই অ্যালকিনের মধ্যে HBr যোগ করব, তাহলে পাই বন্ধনটা ভাঙবে, এক হাতে হাইড্রোজেন এক হাতে ব্রোমিন, তাহলে আমরা পাবো হচ্ছে CH3 CH2 Br। তো সেটার মধ্যে দেখো সোডিয়াম আর ড্রাইইথার দিব। সোডিয়াম আর ড্রাইইথার মানে কি বলতো? এটা মানে আমাদের উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় দ্বিগুণ সংখ্যক, মানে এখানে যতটা কার্বন তার দ্বিগুণ সংখ্যক অ্যালকেন পাওয়া যাবে। তাহলে এখানে 2 কার্বন, তাহলে আমরা 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। তাহলে এটা হবে আমাদের CH3 CH2 CH2 CH3। তার মধ্যে আমরা ক্লোরিনেশন করব। তার মধ্যে কি করব? ক্লোরিনেশন। তো ক্লোরিনেশন করলে কি হয় তোমরা জানো, ক্লোরিন কোথায় ঢুকে? ক্লোরিন অলওয়েজ মাঝের কার্বনগুলোতে ঢুকে। ক্লোরিন অলওয়েজ মাঝের কার্বনে ঢুকে। যদি মাঝের কার্বনে ঢুকে তাহলে আমাদের প্রোডাক্ট হবে এরকম CH3 CH2
CH3, এই মাঝের একটা কার্বনে ক্লোরিন ঢুকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর তার মধ্যে এই কে, এটা হচ্ছে কে এর মধ্যে কি দিব, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দিব। অ্যালকোহলীয় মানে কি, গরম দারু। গরম দারু দিলে কি অপসারণ বিক্রিয়া হয়, HCl অপসারণ বিক্রিয়া তোমাদের পড়াইছি। তাহলে এখান থেকে ক্লোরিন যাবে, এখান থেকে হাইড্রোজেন যাবে, সো উই উইল গেট CH3 CH ডাবল বন্ড CH CH3, অর্থাৎ আমরা কি পাবো, আমাদের অ্যালকিন পাবো। যে অ্যালকিনটা আমাদের জ্যামিতিক সমানুতা দিবে, এই অ্যালকিনটা জ্যামিতিক সমানুতা দিবে। এটার ওজনীকরণ করব, তোমাদের ওজনীকরণের ক্লাস করাইছি। তোমরা জানো ওজনীকরণ করলে মাঝে যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডারে বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে এখানে দুটো ও লাগাই দিবা, এই পাশে একটা ও, এই পাশে একটা ও। এগুলো তোমাদেরকে ওজনীকরণের ক্লাসে পড়াইছি। ডাবল বন্ডটা মুইছা এখানে একটা ও, এখানে একটা ও লাগাই দিব। তাহলে আমাদের এখানে যে আমরা পাবো 2 অণু CH3 CHO। ওকে, দিস ইজ ইট। এই হচ্ছে আমাদের কাহিনী। এরপরে দেখো অ্যালকিন, অ্যালকিনের এই যে দেখো ইথিনের ওজনীকরণ করলে কি পাওয়া যায়, এটার এই যে ডাবল বন্ডটা মুছে দিব, মুছে এখানে একটা ও লাগাই দিব, এখানে একটা ও লাগাই দিব, তাহলে আমরা পাবো 2 অণু HCHO। এগুলো আমরা ওজনীকরণের ক্লাসে কিভাবে করতে হয় শর্টকাট তোমাদের শিখাই দিছি। ওকে, তারপরে তুমি দেখো এই যে দেখো ইথাইন, ইথাইনের ওজনীকরণ করব। ইথাইনের ওজনীকরণ করলে ডাবল বন্ড মুছে দিব, এখানে একটা ও লাগাই দিব, এখানে একটা ও লাগাই দিব, শর্টকাট নিয়ম। এটা ওজনীকরণের ক্লাসে করানো আছে। এখান থেকে আমরা পাই এই যে এটা গ্লাইওক্সাল, এই যৌগটার নাম হচ্ছে গ্লাইওক্সাল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো পি, পি যৌগটা, পি মানে কি, ইথাইন। পি মানে হচ্ছে ইথাইন। ইথাইনের মধ্যে পানি সংযোজন করবা, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট। ইথাইনের মধ্যে যদি আমরা পানি সংযোজন করি তাহলে আমরা পাই ইথানেল। আর বাকি যে কোনো অ্যালকাইনের মধ্যে পানি সংযোজন করলে আমরা পাই হচ্ছে কিটোন। আমরা কি পাই, কিটোন পাই। এই প্রতিটা বিক্রিয়াই আসলে তোমাদের ক্লাসে পড়ানো আছে, প্রত্যেকটা বিক্রিয়াই আমাদের ক্লাসে পড়ানো আছে, ঠিক আছে। এবং এটাও তোমাদেরকে অলরেডি কিন্তু ভাইয়া সলভ করাই দিছি। এই জিনিসটা আমাদের আগের ক্লাসেই সলভ করাই তোমাদেরকে দিছিলাম, ঠিক আছে। এটা আমরা আগের ক্লাসেই সলভ করে ফেলছিলাম। আচ্ছা, যদি এটা আমরা আগের ক্লাসে সলভ করে ফেলি তাহলে আমাদের এবার যে মাস্টার সিকিউরিটি আছে আমরা এইটা নিয়ে একটু দেখি, খেয়াল করো। আমরা একটু এইটা নিয়ে আলোচনা করি এবার। তো প্রথমত যেটা হয়েছে যে এটা কিন্তু অলরেডি সলভ, এতটুকু কিন্তু অলরেডি আমাদের সলভ, ঠিক আছে। এটা আমাদের অলরেডি সলভ। যেহেতু এটা আমাদের অলরেডি সলভ, তাহলে একটু খেয়াল করো, আমি এটাকে একটু আবার কপি করে নিই। আচ্ছা দেখো, তাহলে এবার আসো, এটা কিন্তু আমাদের অলরেডি সলভ হয়ে গেছে এতটুকু। হ্যাঁ, এতটুকু আমাদের অলরেডি কি হয়েছে, সলভ হয়ে গেছে। তো তো দেখো, খেয়াল করো, দাঁড়াও জাস্ট আমি একটু ঠিকঠাক করে নিই। ওকে ওকে ফাইন। তারপরে দেখো এই যে এটা আমি তোমার অলরেডি কিন্তু মাত্রই সলভ করে ফেললাম। আচ্ছা, এবার প্রশ্ন কিভাবে আসবে সেটা পরে দেখতেছি, আগে একটা জিনিস বুঝার ট্রাই করো। এই গেল। তো এবার এই অংশটুকু আমি এখনো তোমাদের সলভ করিনি। এখানে আমাদের কি ছিল, এই জায়গাতে আমাদের পি ছিল। পি একটা যৌগ যাকে গরম লোহান্নলের ভেতর দিয়ে আয়রন 500 ডিগ্রি দিলে এ পাওয়া যায়। তাহলে কাকে গরম লোহান্নলের ভেতর দিয়ে পাস করলে এ পাওয়া যায়, আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের ইথাইন। পি হচ্ছে আমাদের ইথাইন। ইথাইনকে যদি গরম লোহান্নলের ভেতর দিয়ে পাঠাই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে বেনজিন। কি পাবো, বেনজিন। এখন দেখো তোমাকে বলছে কার সাথে জিঙ্ক দিলে বেনজিন পাওয়া যায়, তোমরাই বলো কার সাথে জিঙ্ক দিলে বেনজিন পাওয়া যায়। ফেনল বেনজিন প্রস্তুতিতে পড়াইছিলাম। এই ফেনলের মধ্যে যদি জিঙ্ক দেই তাহলে আমরা বেনজিন পাবো। আচ্ছা, কার মধ্যে সোডা লাইম দিলে বেনজিন পাওয়া যায়, এ হচ্ছে আমাদের বেনজিন। কার মধ্যে সোডা লাইম দিলে বেনজিন পাওয়া যায়, এই যে এটা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ COONA, এর সাথে যদি সোডা লাইম দেই তাহলে আমরা পাবো হচ্ছে বেনজিন। তাহলে দেখো এখানে বলছে যে গরম লোহানলের ভিতর দিয়ে পাঠাইছি একটা জিনিসকে, কি পাবো, বেনজিন। আচ্ছা, জিঙ্ক দিছি, কার সাথে জিঙ্ক দিলে বেনজিন পাওয়া যায়, ফেনলের সাথে জিঙ্ক দিলে বেনজিন পাওয়া যায়, আমরা পড়ছি বেনজিন প্রস্তুতিতে। কার সাথে সোডা লাইম দিলে বেনজিন পাওয়া যায়, ভাই এই যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ এর সাথে দিলে বেনজিন পাওয়া যায়। তাহলে এ হচ্ছে বেনজিন। এখন দেখো বেনজিনের মধ্যে CH3Cl দিছো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিছো, CH3Cl আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড বেনজিনের মধ্যে। তো বেনজিনের মধ্যে যদি এটা দেই, আমরা জানি আমাদের ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, আমরা পাবো হচ্ছে টলুইন, তার মানে বি হচ্ছে টলুইন। এবার দেখো এই টলুইনের নাইট্রেশন করছো, গাঢ় নাইট্রেশন করছো, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং টেম্পারেচারটা দেওয়া আছে 50 থেকে 70 ডিগ্রি। বলো তো 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টলুইনের নাইট্রেশন করলে কি পাওয়া যায়, ডিরেক্টলি টিএনটি। ডিরেক্টলি কি পাবা, টিএনটি পাবা। ওকে, 50 থেকে 70 করলে ডিরেক্টলি টিএনটি, টাইনাইট্রোটলুইন, টিএনটি প্রস্তুতি পড়াইছি না, টিএনটি প্রস্তুতি একবারে ডিরেক্টলি, এটা হচ্ছে আমাদের টিএনটি।
ওকে ফাইন। এবার দেখো বেনজিন, এখন বেনজিনে যদি তুমি দেখো না, এটা কি নাইট্রিক অ্যাসিড, এই যে এ হচ্ছে বেনজিন, বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিছো, তাহলে বেনজিনের নাইট্রেশন, বেনজিনের নাইট্রেশনে কি পাওয়া যায়? বেনজিনের নাইট্রেশনে নাইট্রোবেনজিন পাওয়া যায়। নাইট্রোবেনজিনের মধ্যে টিন আর HCl দিছো, বলো টিন আর HCl, ধাতু আর ধাতুর সাথে হাইড্রোজেন, বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া কি হয়? অক্সিজেন আউট হাইড্রোজেন ইন, তাহলে আমরা কি পাবো এই জায়গায়? কি পাবো এই জায়গায়? আমরা পাবো হচ্ছে অ্যানিলিন। এগুলো সব আজকের ক্লাসের মধ্যে পড়াইছি। আচ্ছা, অ্যানিলিনের মধ্যে নাইট্রেশন করছো, অ্যানিলিনের নাইট্রেশন করছো, বলো অ্যানিলিনের যদি নাইট্রেশন করি তাহলে আমাদের নাইট্রোমূলক কোথায় গিয়ে যুক্ত হয়? তোমরা জানো অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক, বাট যদি আমরা অ্যানিলিনের নাইট্রেশন করি তখন নাইট্রেশন বিক্রিয়ায় কেবল এটা মেটাতে গিয়ে যুক্ত হয়। অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক, বাট এর নাইট্রেশন মেটাতে যুক্ত হয়। কেন যুক্ত হয় সেটাও তোমাদেরকে পড়াইছি, সেটাও পড়াইছি। দেখো অলরেডি এই প্রতিটা বিক্রিয়া তোমাদের পড়ানো হয়েছে কিনা বলো? হ্যাঁ ভাই, এগুলো সব তোমাদের পড়ানো আছে, প্রত্যেকটা জিনিস তোমাদের পড়ানো আছে, আছে না? আছে। তাহলে দেখো আমি কিন্তু মোটামুটি একটা একটা করে সবই তোমাদের পড়াই ফেললাম। তো এইবার আমরা আমাদের সেই বিখ্যাত এই পুরো যে সিকিউটা আছে, এই সিকিউটা যদি আমরা একটু দেখি, তোমাদের কাছে ফার্স্টে কঠিন লাগতে পারে, বাট কঠিন না, জিনিসটা সোজাই। কারণ প্রতিটা বিক্রিয়াই তোমরা আসলে পড়ছো, এবং এই একটা সিকিউর মধ্যেই তোমার যতগুলো সিকিউ আছে সবগুলো সিকিউকে কম্পাইল করে ফেলা হয়েছে, এবং তুমি এইখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। কয়টা কমন পাবা? দুইটা, অ্যাটলিস্ট দুইটা সৃজনশীল প্রশ্ন তোমার এই ক্লাস থেকেই হয়ে যাবে। এবং আরেকটা যে রেকর্ডেড ক্লাস আমি বলতেছি তোমাদেরকে দিব, সেটা থেকে তুমি আরেক সেট সিকিউ প্রশ্ন কমন পাবা, তাহলে তোমার 3 সেট সিকিউ কমন হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে বুঝতেই পারতেছো, তাহলে এই একটা সিকিউ থেকেই তুমি বোর্ডে দুইটা সিকিউ কমন পাবা। এটা থেকে তুমি যেই বোর্ডেরই হও না কেন, এখান থেকেই তুমি 2টা সিকিউ কমন পাবা, এবং আরেকটা দিলে 3টা সিকিউ, বাস তোমার জন্য সেফ, তুমি একদম সেফ জোনে চলে যাবা। তো রেকর্ড ক্লাসটা একটু কষ্ট করে হইলো, এই যে আমাদের সামনে যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে আমরা সবাই করে ফেলবো। ওকে, আচ্ছা, হ্যাঁ দেখে কঠিন লাগছে বাট আসলে সহজ। ঠিক আছে, তো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। তো এই পুরো জিনিসটাকে আমি একটু একবারে সামাপ দেই, হ্যাঁ একবারে সামারি করি। দেখো প্রথমে আমাকে বলছে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডকে আমি কি দিছি? পানির মধ্যে দিছি, ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি দিছি। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে আমরা যদি পানি দেই আমরা পাবো হচ্ছে ইথাইন, HC≡CH ইথাইন পাবো। সেই ইথাইনকে গরম লোহার নলের ভেতর দিয়ে পাঠানো হয়েছে, আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস বা 500 ডিগ্রি সেলসিয়াস, একই কথা, কোনো সমস্যা নাই। তো গরম লোহার নলের ভেতর দিয়ে পাঠাইলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে ভাই আমাদের বেনজিন। সেই বেনজিনের মধ্যে অ্যালকাইলেশন করা হয়েছে CH3Cl আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে। আমরা জানি রেফিরক অফ অ্যালকাইলেশন, সো আমরা এখান থেকে পাবো হচ্ছে টুলুইন, এটা পড়াইছি তোমাদেরকে। সেই টুলুইনের গাঢ় নাইট্রেশন করা হয়েছে, গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, H2SO4 কত তাপমাত্রায়? 50 থেকে, এটা প্রশ্নে বলা ছিল না, টাইপিং এরর, 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি করি তাহলে আমরা এখান থেকে একবারই ডিরেক্টলি লিখে দিতে পারবো, আমরা পাচ্ছি হচ্ছে TNT। এখানে পাবো CH3। যদি 50 থেকে 70 না বলতো তাহলে একবার অর্থতে দিতাম, একবার প্যারাতে দিতাম, তারপরেরটাতে গিয়ে যুক্ত করতাম। তোমাদেরকে TNT প্রস্তুতি আজকে ভাই পড়াইছি, 2বার 3বার TNT প্রস্তুত করে দেখাইছি তোমাদেরকে। ওকে, আচ্ছা ফাইন। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে যে বেনজিন, এই বেনজিনে যদি আমরা নাইট্রেশন করি HNO3 কার উপস্থিতিতে? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাইলে আমরা জানি নাইট্রোবেনজিন পাবো। এই দেখো বাক্স NO2 নাইট্রোবেনজিন। সেই নাইট্রোবেনজিনের মধ্যে আমরা যদি টিন প্লাস HCl দেই, আমরা এটাও জানি টিন প্লাস HCl দিলে আমাদের কি হবে? বিজারণ বিক্রিয়া। সো আমরা পাবো এখান থেকে অ্যানিলিন, বাক্স NH2। ওকে, সেই অ্যানিলিনে যদি আবার নাইট্রেশন করি HNO3 দেই এবং সালফিউরিক অ্যাসিড দেই, তোমরা জানো অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক, তাহলে অর্থ আর প্যারাতেই যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এর নাইট্রেশন কোথায় যুক্ত হয়? মেটাতে। কেন যুক্ত হয় সেটার ব্যাখ্যাও আমরা তোমাদেরকে দিছি, আমি তোমাদেরকে দিছি। তাহলে আমরা পাবো হচ্ছে মেটাতে গিয়ে NO2 যুক্ত হবে, তাই না? এই যে এই কাহিনী। আচ্ছা এবার আসো, এই যে দেখো এখন কি বলছে যে এইটার মধ্যে যে কোনো একটা কিছুর মধ্যে জিঙ্ক দিলে বেনজিন পাওয়া যায়। কিসের মধ্যে জিঙ্ক দিলে বেনজিন পাওয়া যায়? ফিনলের মধ্যে যদি আমরা জিঙ্ক দেই তাহলে আমরা বেনজিন পাবো। এরপরে কিসের মধ্যে সোডা লাইম দিব? সোডা লাইম মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। কিসের মধ্যে সোডা লাইম দিলে বেনজিন পাওয়া যায়? এই যে এটার মধ্যে, বাক্স COONA, এর মধ্যে সোডা লাইম দিলে বেনজিন পাওয়া যায়, তাই না? আচ্ছা এরপরে কি বলছে? এরপরে বলছে ইথাইন, ইথাইনের মধ্যে পানি সংযোজন করছে।
ইথাইনের মধ্যে পানি অ্যাড করছে। ইথাইনে পানি সংযোজন কার উপস্থিতিতে করতে হয়? 20% সালফিউরিক অ্যাসিড, তো যেহেতু এটা অ্যাসিড তাই H+ লেখা হয়, আর 2% মার্কিউরিক সালফেট, এটাকে জাস্ট Hg2+ লেখা হয়, একই জিনিস মিন করে। দিলে ইথাইনে পানি সংযোজন করলে আমরা কি জানি? ইথাইনে পানি সংযোজন করলে ইথানল পাওয়া যায়। আর এই ছাড়া যে কোনো অ্যালকাইনে পানি সংযোজন করলে কিটোন পাওয়া যায়, একমাত্র ইথাইনে পানি সংযোজন করলে ইথানল পাওয়া যায়। আচ্ছা, এরপরে বলছে ইথাইনের ওজনীকরণ বিক্রিয়া। এটার ওজনীকরণ করছি আমরা জিঙ্কার পানি দিয়ে। তাহলে এখন বলো তো, ওজনীকরণ যদি জিঙ্কার পানি দিয়ে করি, ইথাইনের ওজনীকরণ কি পাওয়া যায়? গ্লাইকসাল পাওয়া যায়। এইটা ওজনীকরণের ক্লাসে খুব ভালো করে এগুলো পড়াই দিচ্ছি। ওজনীকরণের ক্লাসটা অলরেডি আপলোডেড, ঠিক আছে। এবার বলছে দেখো, এই যে ইথাইন, এই ইথাইনের মধ্যে আমরা কি করছি? এটার মধ্যে আমরা হচ্ছে হাইড্রোজেন সংযোজন করছি, হাইড্রোজেন অ্যাড করছি কার উপস্থিতিতে? প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিয়ে। এখন তোমরাই বলো, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে কি হবে? CH2 ডাবল বন্ড CH2, এক অণু ভাঙবে, একটা পাই বন্ধন ভাঙা এক অণু হাইড্রোজেন যুক্ত হবে। লিন্ডলার বিজারণ, এই বিজারণ বিক্রিয়ার নাম হচ্ছে লিন্ডলার বিজারণ, ঠিক আছে। হ্যাঁ, এইটার নাম কি বলতো? লিন্ডলার বিজারণ বিক্রিয়া। আচ্ছা, তারপর এটার মধ্যে আমরা কি করছি? HBr সংযোজন করছি, হাইড্রোজেন ব্রোমাইড সংযোজন করছি। তাহলে পাই বন্ধন ভাঙবে, এক হাতে হাইড্রোজেন CH3 ঢুকবে এবং আরেক হাতে CH2Br হবে। ওকে, ফাইন, এগুলো আমরা পড়ছি সব। কেন? অ্যালকিন কি বিক্রিয়া দেয়? সংযোজন বিক্রিয়া, তাই না? এটা কি মার্কনিকভ বিক্রিয়া? না, এটা মার্কনিকভ না। কেন? কারণ এটা প্রতিসম অ্যালকিন। প্রতিসম অ্যালকিনে মার্কনিকভ হয় না, মার্কনিকভ হইতে হলে অপ্রতিসম হওয়া লাগে, তো এটা হচ্ছে প্রতিসম, এখানে নরমাল সংযোজন। আচ্ছা, এবার এটার ওজনীকরণ করছি জিঙ্কার পানি দিয়ে। তো তুমি যদি এটার ওজনীকরণ করলে কি হবে? আমরা জানি 2 অণু ফর্মালডিহাইড পাওয়া যাবে, HCHO পাওয়া যাবে। এটাও পড়াইছি, পাই বন্ধন, 2টা বন্ধন ভেঙে এখানে ও এখানে ও পড়াইছি, এগুলো সব ক্লাসের মধ্যে আছে। এবার দেখো, এটার মধ্যে আমরা কি দিব? এটার মধ্যে আমরা হচ্ছে সোডিয়াম দিব এবং হচ্ছে ড্রাই ইথার দিব, DE দিলে কি পাবো? আমরা জানি আমরা পাবো আমাদের CH3 CH2 CH2 CH3। ওকে, ফাইন, আমরা বিউটেন পাচ্ছি। সেই বিউটেনের মধ্যে ক্লোরিনেশন করব, করলে কি হবে? ক্লোরিনটাকে যোগ হবে কোথায়? ক্লোরিন অলওয়েজ মাঝের কার্বনগুলোতে যুক্ত হয়, পড়াইছি। ওকে, এবার এর মধ্যে কি করব? এর মধ্যে আমরা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড গরম দারু দিব, KOH অ্যালকোহলীয় গরম দারু দিলে কি হয়? HCl অপসারণ বিক্রিয়া হয়, HCl। তাহলে এক জায়গা থেকে যাবে ক্লোরিন, আরেক জায়গা থেকে যাবে হাইড্রোজেন। কোন জায়গা থেকে ক্লোরিন যাবে, কোন জায়গা থেকে হাইড্রোজেন যাবে? বা যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে হাইড্রোজেন যাবে। কার নীতি? সাইজেফের নীতি। CH3 CH ডাবল বন্ড CH, তারপরে CH3 কত পার্সেন্ট ক্ষেত্রে পাওয়া যাবে? 80% ক্ষেত্রে পাওয়া যাবে, তাই না? আচ্ছা, এবার এইটার মধ্যে ওজনীকরণ করছি জিঙ্কার পানি দিয়ে। তাহলে এবার ওজনীকরণ করলে কি পাওয়া যাবে? ডাবল বন্ড ভাঙবো, এখানেও লাগাই দিব, এখানেও লাগাই দিব, তাহলে আমরা পাবো 2 অণু CH3 CHO। এখন তোমরা বলতে পারো ভাই এটা কোত্থেকে আসছে? এটা ওজনীকরণের ক্লাসে পড়ানো আছে, ঠিক আছে। এইবার আমরা মার্কিং করব, এবার আমরা এটা মার্কিং করে ফেলি যে কোনটা মানে কি, ঠিক আছে। তো প্রথমেই দেখো PABC। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের P, বেনজিন হচ্ছে আমাদের A, এটা হচ্ছে আমাদের B, এটা হচ্ছে আমাদের C। ওকে, ফাইন। আচ্ছা, তারপরে এটা জানি কি বলছে দেখি তো। তারপরে এটা হচ্ছে QR, এটা হচ্ছে MN। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের M, এটা হচ্ছে আমাদের N, এটা হচ্ছে আমাদের Q, এটা হচ্ছে আমাদের R। ওকে, তারপর আসো দেখি P এর পর এটা হচ্ছে GHI। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের G, এটা হচ্ছে আমাদের H, এটা হচ্ছে আমাদের I, এটা হচ্ছে আমাদের J, এটা হচ্ছে আমাদের K, এটা হচ্ছে আমাদের L, আর তারপরেরটা কি দেখি তো? L এর পরে দাঁড়াও, এই যে L এর পরে কি? L, তারপরটা হচ্ছে Z, L এর পরে এটা হচ্ছে 2টা Z, মানে J, এটা হচ্ছে আমাদের Z যৌগ। ওকে, ফাইন, এইদিকে গেল। তারপরে এবার আসো, এইবার দেখি এটা DEF। ওকে, তাহলে দিস ওয়ান, এটা হচ্ছে তোমার D, এটা হচ্ছে তোমার E, এটা হচ্ছে তোমার F। আমরা এই আমাদের যে উদ্দীপকটা ছিল মাস্টার সিকিউ, এই মাস্টার সিকিউটা আমরা হচ্ছে একটু করে নিলাম।
তোমার এই চার্টের মধ্যেই সকল ইম্পর্টেন্ট বিক্রিয়া, এই চার্টের মধ্যেই সকল ইম্পর্টেন্ট বিক্রিয়া দেওয়া আছে, এই চার্টের মধ্যেই এখানেই সকল ইম্পর্টেন্ট বিক্রিয়া দেওয়া আছে। তোমার পুরো সিকিউর জন্য যা যা ইম্পর্টেন্ট বিক্রিয়া লাগবে সব এখানে আছে। এখন আমি তো দেখলাম কোনটা দিয়ে কি বোঝায়, সবই আমি দেখলাম, বা কীভাবে এগুলো করতে হয়, সলভ করতে হয় সেটাও দেখলাম। তো আমি একটা কঠিন সিকিউ আগে সলভ করাবো তোমাদেরকে এখন। এটা সলভ করানোর পরে এরপরে আমি তোমাদেরকে হচ্ছে বোর্ডের সিকিউগুলো সলভ করাবো। তো বোর্ডের সিকিউগুলো তখন তোমার কাছে আসলেই ডাল ভাত লাগবে, দেখো একটু পরে বোর্ড সিকিউগুলো হাসবা বোর্ড সিকিউ দেখলে, ঠিক আছে? তো আমরা মোটামুটি সবটা সলভ করে নিলাম। এবার আমরা এখান থেকে আমাদের মানে প্রবলেমগুলো দেখবো। ওকে, এবার এখান থেকে আমরা আমাদের হচ্ছে প্রবলেমগুলো দেখবো, আমাদের প্রশ্নগুলো দেখবো। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, এ থেকে বি তৈরির কৌশল আলোচনা করো। এ থেকে বি তৈরির কৌশল আলোচনা করো। আচ্ছা তুমি বলো তো, এ থেকে বি তৈরির কৌশল, এ থেকে বি তৈরির কৌশল, এ কি বি কি একটু খেয়াল করি। এ হচ্ছে বেনজিন, বি হচ্ছে টলুইন। এই বিক্রিয়ার জন্য, এই যে বেনজিন থেকে টলুইন, এই বিক্রিয়ার জন্য এটার কৌশল আলোচনা করতে বলছে, তৈরির কৌশল। এই তৈরির কৌশল কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে এটার উত্তরটা হচ্ছে কি বলতো, উত্তরটা হচ্ছে অ্যালকাইলেশনের মেকানিজম। কৌশল মানে মেকানিজম, তার মানে এটা কি বিক্রিয়া? অ্যালকাইলেশন বিক্রিয়া। তো এটা হচ্ছে অ্যালকাইলেশনের মেকানিজম, অ্যালকাইলেশনের মেকানিজম। বলো, অ্যালকাইলেশনের মেকানিজম কি তোমাদেরকে পড়ানো হয় নাই? অ্যালকাইলেশনের মেকানিজম বলো, তোমাদের কি বলো, অ্যালকাইলেশনের মেকানিজম কি তোমাদের পড়ানো হয় নাই? হ্যাঁ বলো, অ্যালকাইলেশনের মেকানিজম কি তোমাদেরকে পড়াইছি? ইয়েস, অ্যালকাইলেশনের মেকানিজম অলরেডি তোমাদের পড়াই ফেলছি। তাহলে ওই যে ফিরল ক্রাফট অ্যালকাইলেশনের যে 3 স্টেপের মেকানিজম, সেই মেকানিজম এখানে লিখবা। ঠিক আছে, ডান। প্রথম প্রশ্নটা ডান। চলো আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটাতে যাই। কি বলছে, এ থেকে ডি তৈরির কৌশল আলোচনা করো। এ থেকে ডি তৈরির কৌশল। তো এ থেকে ডি তৈরির কৌশল, এই যে এই বিক্রিয়াটার কথা তোমাকে বলছে এবার এখানে, এ থেকে ডি তৈরির কৌশল। ঠিক আছে, এখন তুমি দেখো এ থেকে ডি তৈরি, এ মানে কি? বেনজিন। ডি মানে কি? নাইট্রোবেনজিন। এ মানে বেনজিন, বি মানে নাইট্রোবেনজিন। দেখো এই যে দেখো, এ মানে হচ্ছে বেনজিন, ডি মানে হচ্ছে নাইট্রোবেনজিন। তার মানে কি? বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া। এটা মানে হচ্ছে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া। তার মানে এটার কৌশল আলোচনা করতে বলছে। তাহলে কৌশল মানে কি বলতো? কৌশল মানে কি? মেকানিজম। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে নাইট্রেশনের মেকানিজম। নাইট্রেশনের মেকানিজম। ওকে, আমাদের যে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া আছে, সেই নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম, দ্যাটস ইট। 3 স্টেপের মেকানিজম, নাইট্রেশনের মেকানিজম। আশা করি তোমরা পারবা। পড়াইছি কিনা বলো তো? নাইট্রেশনের মেকানিজম পড়াইছি কিনা? হ্যাঁ পড়াইছি। এবং এখানে একটা প্রশ্ন ছিল, বেনজিনের নাইট্রেশনে গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করতে হয়? এটাও পড়াইছিলাম। বেনজিনের নাইট্রেশনে কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হয়, দেখবা একদম সুন্দর মতো করে নোট করে দেওয়া আছে সবকিছু। হ্যাঁ, ক্লিয়ার, ডান। আসো তাহলে এবার তারপরটাতে যাই। জি থেকে আই তৈরির কৌশল আলোচনা করো। জি থেকে আই তৈরির কৌশল, এই যে দেখো এটা হচ্ছে জি, এটা হচ্ছে আই। আচ্ছা এখন দেখো জি থেকে আই তৈরির কৌশল। তো জি কি আর আই কি দেখো একটু খেয়াল করে আসি আমরা। জি আর আই কি আমাদের, এই যে খেয়াল করো, জি হচ্ছে আমাদের ইথিনে এইচবিআর সংযোজন, ইথিনে এইচবিআর সংযোজন। ওকে, তাহলে এটা আসলে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের এই যে উত্তরটা আমি দিয়ে দেই। উত্তরটা হচ্ছে ইলেকট্রোফিলিক। এটাও তোমাদের দেখা করা আছে, ইলেকট্রোফিলিক সংযোজন, অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজনের মেকানিজম। এটা হচ্ছে অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজন এর ইলেকট্রোফিলিক সংযোজনের মেকানিজম। 3 স্টেপের বিক্রিয়া, সংযোজনের মেকানিজম। দেখবা এটাও তোমাদের পড়ায় আসছি, মেকানিজমের মধ্যেই পাবা। একদম ডিরেক্ট বিক্রিয়াটা পড়ানো আছে, ডিরেক্ট এই বিক্রিয়া পড়ানো আছে। ঠিক আছে, ইলেকট্রোফিলিক সংযোজনের মেকানিজম ডিরেক্টলি পড়াই দিচ্ছি এটা তোমাদেরকে। ওকে, একদম ডিরেক্টলি পড়াই দিচ্ছি, পড়ানো আছে। পারবা? অ্যালকিন ইলেকট্রোফিলিক সংযোজনের মেকানিজম অবশ্যই পারবা, সব পড়ানো আছে। যারা রেগুলার ক্লাস করছো তারা তো পারবাই। যদি ভুলেও যাও কোনো সমস্যা নেই, একটু জাস্ট ওই যে যেখানে হিন্টসটা লেখা আছে না, এই হিন্টসটা দেখবা যে কোথায় এটা পড়াইছিলাম, ওই জায়গাটা দেখলেই হবে, মেকানিজমের ক্লাসে দেখলেই হবে। ওকে, চলো তারপরটাতে যাই।
এ ও বি এর মধ্যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেশি সক্রিয় ব্যাখ্যা করো। এখন তুমি বলো এ আর বি, এ কি আর বি কি, এ কি আর বি কি? হ্যাঁ, এ ইকুয়াল টু কি? এ ইকুয়াল টু হচ্ছে আমাদের বেনজিন, বেনজিন। বি ইকুয়াল টু কি বলতো? বি ইকুয়াল টু হচ্ছে আমাদের টলুইন। তাহলে কোনটা বেশি সক্রিয় প্রতিস্থাপন বিক্রিয়ায়? বলো ইএসআর এর জন্য অ্যাক্টিভ কোনটা? ইএসআর এর জন্য কোনটা বেশি অ্যাক্টিভ? টলুইন বেশি অ্যাক্টিভ। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় টলুইন বেশি অ্যাক্টিভ, তাই না? টলুইন বেনজিনের থেকে বেশি সক্রিয়। এখন এটা কি করব আমরা? আমরা হচ্ছে টলুইনের রেজোনেন্সকে ব্যাখ্যা করব। টলুইনের এই যে যখনই এরকম ব্যাখ্যা মানে আসবে ঘ নাম্বারের প্রশ্ন বা গ নাম্বারের প্রশ্ন, যখন তোমাকে বলছে সক্রিয় ব্যাখ্যা করো, কোনটি সক্রিয় ব্যাখ্যা করো, কি করব? টলুইনের রেজোনেন্স, রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা। আজকের ক্লাসেই রেজোনেন্স পড়াইছি, আগের ক্লাসে রেজোনেন্স দিয়ে কি করব? ব্যাখ্যা করব। ঠিক আছে, টলুইনের রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করব। আচ্ছা, ইএসআর কি একজন বলছে? ইএসআর মানে হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে প্রতিস্থাপন বিক্রিয়া আর কি। হ্যাঁ, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা এটাকে আমরা বলি এসই বিক্রিয়া। এটা তোমাদের আজকের ক্লাসে পড়াইছি, তুমি আগের ক্লাস করো নাই, তুমি আজকে সকালবেলা ক্লাস করো নাই, এই জন্য তুমি পারতেছো না। টলুইনের রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করবো, এটা তোমাদের রেজোনেন্স দিয়ে পড়াইছি। ঠিক আছে, আচ্ছা গুড। বলো এইটুকু বুঝতে গিয়ে কোনো সমস্যা আছে কিনা আমাদের, বলো তো? ক্লিয়ার, রাইট? আচ্ছা চলো তাহলে আমরা তারপরটাতে যাই। এ ও ডি এর মধ্যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেশি সক্রিয় ব্যাখ্যা করো। এ এবং ডি, এ এবং ডি। দেখো এ কি ডি কি, প্রথমত খেয়াল করো। এ ইকুয়াল টু কি? এ ইকুয়াল টু হচ্ছে আমাদের বেনজিন। বি ইকুয়াল ডি ইকুয়াল টু কি? ডি ইকুয়াল টু হচ্ছে নাইট্রোবেনজিন। এ কে বেশি সক্রিয় বলো তো? তোমরা একটু কমেন্ট করে জানাও তো, যারা আজকের ক্লাস করছো তারা জানো এই দুটার মধ্যে কে বেশি সক্রিয়। এই বেনজিন আর নাইট্রোবেনজিনের মধ্যে কে বেশি সক্রিয় বলো? বলো, নাইট্রোবেনজিন আমাদের কি বলয় সক্রিয়কারী না বলয় নিষ্ক্রিয়কারী? বলয় সক্রিয়কারী নাকি নিষ্ক্রিয়কারী? বলো, পারবা কিনা? পারবা কিনা বলো? বারে কি বলয় সক্রিয়কারী? ইয়েস, বেনজিন। শাবাশ, এই যে বুঝে গেছো, আজকে ক্লাস যারা করছো তারা পারবা, মানে বস পোলাপান। এখন কি দিয়ে ব্যাখ্যা করতে হবে বলো তো? নাইট্রোবেনজিনের রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করতে হবে। রেজোনেন্স আঁকবা, আইকা বলবা যে এটা হচ্ছে বলয় থেকে ইলেকট্রন নেয়, অর্থাৎ এটা বলয় নিষ্ক্রিয়কারী। যেহেতু রেজোনেন্স আঁকবা আগে, রেজোনেন্স আইকা বলবো এটা মেটা নির্দেশক, মেটা নির্দেশক তার মানে এটা হচ্ছে বলয় নিষ্ক্রিয়কারী। রেজোনেন্স আঁকা শিখাইছি না? রেজোনেন্স আঁকবা, রেজোনেন্স আইকা তুমি বলবা জাস্ট এটা যেটা বলয় থেকে ইলেকট্রন নেয়, ওই যে এটা বলয় থেকে ইলেকট্রন নেয়। ঠিক আছে, এই দুই চারটা কথাবার্তা ঠিকঠাক মতো বলে দিবা, বাস তোমার নাম্বার দিয়ে দিবে টিচার। জাস্ট রেজোনেন্স আঁকছো কিনা, টিচার খালি এটা দেখবে রেজোনেন্স আঁকছো কিনা। ওকে, তাহলে কি করবো? নাইট্রোবেনজিনের, বেনজিনের রেজোনেন্স, রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করব, দিয়ে ব্যাখ্যা করব। কি কোনটা বেশি সক্রিয় ব্যাখ্যা করব, কি পারবা? রেজোনেন্স, এই দেখছো? ঠিক আছে, চলো তাহলে তারপরটাতে যাই। বি ও ডি এর মধ্যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেশি সক্রিয় ব্যাখ্যা করো। পারবা? বি এবং ডি এর মধ্যে কোনটা বেশি সক্রিয় ব্যাখ্যা করো। বি এবং ডি, হ্যাঁ। তো বি কি আর ডি কি? দেখো আমাদের বি কে, বি হচ্ছে আমাদের টলুইন, বি হচ্ছে আমাদের টলুইন। আর বলো ডি কে, ডি হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন। কে বেশি সক্রিয় বলো? কে বেশি সক্রিয়? এই যে এটা, এই যে এটা। এখন এখন দেখো, এখন আমাদের কোনটা বেশি? এইটা, এটা বেশি সক্রিয়। এখন এটা সক্রিয় এবং এটা কিন্তু নিষ্ক্রিয়। তো কেন? এটার জন্য আমাদের কি করতে হবে? দুইটাই, এই টলুইন দুইটারই রেজোনেন্স আঁকতে হবে। এখন কিন্তু দুইটারই রেজোনেন্স আঁকতে হবে। কেন? আগে খেয়াল করো, আগে কেবল বেনজিন আর নাইট্রোবেনজিন কোনটার রেজোনেন্স আঁকা যায়? নাইট্রোবেনজিনের আঁকা যায়। বেনজিনের কি আঁকা যায় রেজোনেন্স? না। কোনটা রেজোনেন্স? নাইট্রোবেনজিন। তাই নাইট্রোবেনজিনটা করছো। এখন এটা আমাদের 4 নম্বরের প্রশ্ন আসে, এগুলো সাধারণত 4 নম্বরের প্রশ্ন আসে। এখন কোনটা কোনটা হবে তাইলে আমাদের এখানে? দুইটাই তো, দুইটারই রেজোনেন্স আঁকা যায়। তাহলে কি করব? টলুইন ও নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন, বেনজিন দুইটারই, দুইটারই রেজোনেন্স একে, রেজোনেন্স একে ব্যাখ্যা করব, ব্যাখ্যা করব। দুইটা রেজোনেন্স আঁকবা, আইকা বলবা টলুইন হচ্ছে অর্থপেরা নির্দেশক, বলয় সক্রিয়কারী, বলয় ইলেকট্রন দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মেটা নির্দেশক, মানে বলয় নিষ্ক্রিয়কারী, তাই বলয় থেকে ইলেকট্রন নিচ্ছে, সেটা আমাদের বলয় নিষ্ক্রিয়কারী হবে, তাই পরে বিক্রিয়া দিবে। ঠিক আছে, ওকে।
ক্লিয়ার? ডান হইল? হয়ে গেল। চলো তাহলে আমরা তার পরেরটাতে যাই। এ বি ও ডি কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সক্রিয়তার ক্রম অনুসারে সাজাও। এ বি এবং ডি কে, আচ্ছা এ কে বেনজিন, বি টুলুইন, ডি নাইট্রোবেনজিন। একে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা ইএসআর এর সক্রিয়তার ক্রম অনুসারে সাজাও। সাজাও, পারবা? পারবা? তোমরাই বলো। এ বি ডি কে সক্রিয়তার ক্রম অনুসারে সাজাইতে বলছে, পারবা? এ এ হচ্ছে বেনজিন, বেনজিন। বি বি হচ্ছে আমাদের টলুইন, টলুইন। আচ্ছা সি আর কি বলছে? ডি ডি কি? ডি হচ্ছে নাইট্রোবেনজিন, ডি হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন। তাহলে সবচেয়ে বেশি সক্রিয় কে? সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে আমাদের টলুইন, এগুলার এই তিনটার মধ্যে। তারপরে হবে বেনজিন, তারপর হবে নাইট্রোবেনজিন। ওকে ডান। এবার কিন্তু ব্যাখ্যা ট্যাখ্যা করতে বলে নাই, বলছে সক্রিয়তার ক্রম অনুসারে সাজাও। যদি বলতো এদেরকে ব্যাখ্যা করো কেন, তাইলে দুজনের রেজোনেন্স থেকে ব্যাখ্যা করতাম। যখনই ব্যাখ্যা বলবে, যখনই ব্যাখ্যা বলবে তখনই আমরা কি করব? রেজোনেন্স আঁকবো। যখনই ব্যাখ্যা বলবে তখনই আমরা রেজোনেন্স আঁকবো। বলো, আমার বলো, এগুলা কি কঠিন লাগতেছে? এগুলা কি কঠিন লাগতেছে? এগুলো সোজা না? একদম সোজা, রাইট? তো এইগুলোই পরীক্ষায় আসবে। তুমি যখন দেখবা বোর্ডের প্রশ্ন দেখলে তুমি হাসবা, হাসবা, আস্তে আস্তে কাইন্দেও দিতে পারো আল্লাহ এগুলো কোনো কোশ্চেন। চলো তারপরটা। ই যৌগের নাইট্রেশনে নাইট্রোমূলক মেটা অবস্থানে যুক্ত হয় কেন? ই যৌগের নাইট্রেশনে নাইট্রোমূলক কেন মেটা অবস্থানে যুক্ত হয়? বলো। ই যৌগটাকে, ই যৌগটাকে, ই ই হচ্ছে আমাদের অ্যানিলিন। এখন অ্যানিলিনের নাইট্রেশনে, অ্যানিলিনের নাইট্রেশনে নাইট্রোমূলক কেন মেটাতে যুক্ত হয়? ব্যাখ্যা বুঝছো? ওই যে পড়াইছিলাম না, অ্যানিলিনের নাইট্রেশনে নাইট্রোমূলক কেন মেটাতে যুক্ত হয়, ওটার ব্যাখ্যা করবা। অ্যানিলিনের লিনের নাইট্রেশনে, এগুলো একদম ক্লাসের মধ্যে স্লাইডের মধ্যে সব আছে। নাইট্রেশনে নাইট্রোমূলক, নাইট্রোমূলক মেটা অবস্থানে কেন যুক্ত হয়, কেন যুক্ত হয় এর ব্যাখ্যা ক্লাসের মধ্যেই পড়াইছি। কেন যুক্ত হয় লিখাও দিছি। অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। ঠিক আছে, কি করে বলো তো ভাইয়ারা? অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। তাহলে অ্যানিলিনের নাইট্রেশন নাইট্রোমূলক মেটা অবস্থানে কেন যুক্ত হয়, এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা হচ্ছে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। ব্যাখ্যা করে দিছি তোমাদেরকে, কেন তৈরি করে, কিভাবে তৈরি করে, এগুলো সব পড়াইছি, তাই না? একদম মানে এগুলার মতো বাচ্চাদের কাহিনী, মানে বাচ্চাদের ম্যাথ, মানে ম্যাথ না, মানে মানে বাচ্চাদের প্রশ্ন এগুলা, রাইট? রাইট, দেখো খেয়াল করো তুমি, এরপরে খালি দেখবা বোর্ডের গুলা দাই, দেখো বোর্ডের কোশ্চেন কি আসে। বি ও ই যৌগের নাইট্রেশনে নাইট্রোমূলক একই অবস্থানে যুক্ত হবে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। দেখো বি যৌগের নাইট্রেশন আর ই যৌগের নাইট্রেশনে নাইট্রোমূলক একই অবস্থানে যুক্ত হবে কিনা। বি যৌগের নাইট্রেশন আর ই যৌগের নাইট্রেশনে নাইট্রোমূলক একই অবস্থানে যুক্ত হবে কিনা, তোমরা আমাকে বলো। তোমরা আমাকে বলো যে এরা কি একই অবস্থানে যুক্ত হবে কিনা। বি যৌগের নাইট্রেশন আর ই যৌগের নাইট্রেশনে নাইট্রোমূলক একই অবস্থানে যুক্ত হবে কিনা বলো। বি যৌগের নাইট্রেশন এবং ই যৌগের নাইট্রেশনে, বলো। বি হচ্ছে টলুইন, বি হচ্ছে টলুইন। টলুইন কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। আমরা যখন এটা নাইট্রেশন করি, টলুইনের যখন নাইট্রেশন করি, নাইট্রেশন করলে কি হয় তোমরা জানো? নাইট্রোমূলক কোথায় যুক্ত হবে? নাইট্রোমূলক একবার অর্থ পজিশনে যুক্ত হবে, নাইট্রোমূলকটা একবার প্যারা পজিশনে যুক্ত হবে। আমরা যখন অ্যানিলিনের নাইট্রেশন করব, এই যৌগটা হচ্ছে আমাদের অ্যানিলিন। তুমি যখন অ্যানিলিনের নাইট্রেশন করবা HNO3 এবং সালফিউরিক অ্যাসিড দিবা, আমরা এটাও জানি অ্যানিলিনও হচ্ছে আমাদের একটা অর্থপ্যারা নির্দেশক। এবং অ্যানিলিনের নাইট্রেশন করলে নাইট্রোমূলক কোথায় যুক্ত হবে? নাইট্রোমূলক আমাদের এই মেটা অবস্থানে যুক্ত হবে। এটা অর্থপ্যারা হওয়া সত্ত্বেও মেটার দিকে যুক্ত হয়। তো একই অবস্থানে যুক্ত হবে না ভাইয়া? হবে না, না ভাইয়া হবে না। ঠিক আছে, হবে 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 মেটা অবস্থানে যুক্ত হবে। এটা কি একই অবস্থানে যুক্ত হবে? তোমাদের কি মনে হয় বি ও ই যৌগের নাইট্রোজেন নাইট্রোমূলক একই অবস্থানে যুক্ত হবে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। না ভাইয়া, নাইট্রোমূলক একই অবস্থানে যুক্ত হবে না। এবার হচ্ছে কেন হবে না, এটা ব্যাখ্যা করবা কেন। তো ওই যে আবারও এইটার কারণ ব্যাখ্যা করতে হবে, এটার কারণ ব্যাখ্যা করতে হবে, এটার কারণ লিখব, কারণটা লিখব, লিখব। অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। ওকে ওকে ফাইন, ক্লিয়ার?
আচ্ছা, কাহিনী হচ্ছে এটা তুমি হঠাৎ করে দেখলে তো তুমি ঝাপসা দেবে, বাট এখন তুমি দেখো তোমার কাছে এটা কি ইজি পিজি লাগতেছে না? একদম সোজা না? বলো, এগুলো কি সব পড়াইছেন? অ্যানিলিন ক্ষার হওয়ায় অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে বলে, যেটা কিনা মেটা নির্দেশক, তাই নাট্যমূলক মেটা থেকে যুক্ত হয়, তাই না? আচ্ছা, এই যে এটা হচ্ছে কথা। একজন কমেন্ট করছে যে ভাই ভালো লাগছে, প্রশ্নগুলো নিজেই সলভ করতে পারছি, আলহামদুলিল্লাহ। এটাই তো দরকার ছিল, আমি তো এটাই চাইছি, এই প্রশ্নগুলো তুমি নিজে নিজে সলভ করতে পারবা। ঠিক আছে, ইজি। আচ্ছা, গুড। চলো তারপরটাতে যাই আমরা। এ থেকে সি তৈরির বিক্রিয়াগুলো লেখো। এ থেকে সি তৈরির বিক্রিয়া বলো। এ থেকে সি তৈরির বিক্রিয়া অর্থাৎ টিএনটি প্রস্তুতি, টিএনটি প্রস্তুতি, বেনজিন থেকে টিএনটি প্রস্তুতি। ওকে, তাহলে আমরা এইভাবে লিখবো, বেনজিন টু টিএনটি। পড়াইছি? তোমরাই বলো, বেনজিন থেকে টিএনটি পড়াইছি? জৈব যৌগের সিকিউ নাকি পোলাপান ধরতে পারে না, পোলাপান নাকি জৈব যৌগের সিকিউ বুঝে না, ভাইয়া সিকিউ কেমনে বুঝি গু কেমনে করবো বুঝে না। এখন বলো, তোমরা বুঝতেছ বেনজিন থেকে টিএনটি, বেনজিন থেকে টিএনটি কেমনে বানাবা, রূপান্তর শিখাইছি কিনা? শিখাইছি কিনা বলো? বোমা, আরে পোলাপান দি বস, বোমা কেমনে বানাইতে হয় বোমা বেনজিন থেকে? ইয়েস ইয়েস, জোস। চলো তারপরটাতে যাই। কিউ যৌগটি অম্লধর্মী কেন আলোচনা করো। কিউ যৌগটা কি বলো? কিউ কে, কিউ কে আমাদের বলো তো, কিউ কে কি হচ্ছে আমাদের? ফেনল। কিউ কে বলো তো, কিউ হচ্ছে আমাদের ফেনল। তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে ফেনল, ফিনল। কিউ ইকুয়াল টু কি? ফেনল। ওকে, ফেনল। তো বলছে এটা অম্লধর্মী কেন, ব্যাখ্যা করো। তোমরা তো জানো ফেনল কি ধর্মী? অম্লধর্মী, অম্লধর্মী। ওকে, ফেনল কি ধর্মী ভাইয়ারা? অম্লধর্মী, অম্লধর্মী। ফেনলের আরেকটা নাম জানি আমরা, নামটা জানো কি? অ্যাসিড, কার্বলিক, কার্বলিক অ্যাসিড। ফেনল একটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। হ্যাঁ, এখন বলছে কিউ যৌগটি অম্লধর্মী কেন আলোচনা করো। তো এটা হচ্ছে রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করব। রেজোনেন্স একে বলবো, রেজোনেন্স থেকে দেখা যায় যে ফেনলের ইলেকট্রনগুলা বেনজিন বলে ঢুকে যাচ্ছে, সো এখান থেকে খুব সহজেই হাইড্রোজেন বের হয়ে যাবে। শেষ, জাস্ট লিখবা রেজোনেন্স আঁকবা। ফার্স্টে রেজোনেন্স আঁকলি হয়েছে, রেজোনেন্স একে ব্যাখ্যা করব, ব্যাখ্যা করব। তুমি জাস্ট ফেনলের রেজোনেন্স আঁকবা। কি করবা? কি করব? ফেনলের রেজোনেন্স আঁকবো ফার্স্টে, সুন্দর মতো করে রেজোনেন্স আঁকা বলবা যেটা অর্থপ্যারা নির্দেশক, তার মানে এটা বলয় ইলেকট্রন দেয়, যেহেতু অক্সিজেন বলয় ইলেকট্রন দিচ্ছে, তাই এখান থেকে হাইড্রোজেন খুব সহজেই বের হয়ে যেতে পারবে, খুব সহজেই বের হয়ে যেতে পারবে। ওকে, ফাইন ফাইন ফাইন। ক্লিয়ার? ওকে, ফাইন। চলো চলো তাহলে আমরা এর পরেরটাতে যাই। আমাদের তারপরটাতে কি বলছে? কিউ যৌগের নাইট্রেশনে কি উৎপন্ন হয় আলোচনা করো। কিউ যৌগের নাইট্রেশনে কি উৎপন্ন হয় আলোচনা করো। বলো বলো, কিউ যৌগের নাইট্রেশনে কি উৎপন্ন হয়? কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আমাদের ফেনল। কিউ মানে হচ্ছে কি? ফেনল, ফেনল, ফেনল। এর নাইট্রেশন, নাইট্রেশন করে, নাইট্রেশন করে টিএনপি বানাবা, টিএনপি প্রস্তুত করব, প্রস্তুত করব। শেষ। টিএনপি, টাইনাইট্রো, টাইনাইট্রো ফেনল। ওই যে পিক্রিক অ্যাসিড বার্নলে পাওয়া যায়, পড়াইছি। কই পাওয়া যায়? বার্নলে পড়াইছি, বার্নলে পাওয়া যায়। হ্যাঁ, একটু ক্লাস দেখলেই পারবে, আজকের ক্লাসের মধ্যেই আছে এগুলো, আজকের ক্লাসের মধ্যেই আছে। হ্যাঁ, যে কিউ যৌগ এটা হচ্ছে ফেনলের নাইট্রেশন করে কি প্রস্তুত করব? টিএনপি প্রস্তুত করব। ঠিক আছে ভাইয়া, এই মাস্টার সিকিউ পড়ে গেলে কি হবে? হ হ হ হ, এটা পড়ে গেলেই হবে। এটা পড়ে গেলে তুই ওস্তাদ, তুই বস, তুই পরীক্ষার হলে আরো 2টা সিকিউ বানাই দিয়ে আসতে পারবি। চল, বি যৌগের সাথে ফুটন্ত ক্লোরিনের বিক্রিয়া লেখো। বি যৌগের সাথে ফুটন্ত ক্লোরিনের বিক্রিয়া। বি যৌগ কি? টলুইন। বলো, এগুলো পড়াইছি কিনা তোমাদেরকে বলো। টলুইনের সাথে, টলুইনের সাথে ফুটন্ত ক্লোরিনের বিক্রিয়া। বি ইকুয়াল টু হচ্ছে আমাদের টলুইন, সেই টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দাওয়াও নাই, কই জানি বিক্রিয়া করে? বাক্সের বাইরে, CH2Cl। আবার ক্লোরিন দিব 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, CHCl3। আবার ক্লোরিন দিব 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কি পাবো? কি সরি, CHCl2, কি পাবো? CCl3। নাম কি? বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজো ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজো ক্লোরাইড। কি করাইছি? করাইছি? এটা তো পড়াইছেন। কি পড়াই নেই বলো? তোমাদেরকে কি পড়াই নেই বলো? পড়াইছি? পড়াইছি, রাইট? প্রত্যেকটা জিনিস পড়ানো হয়েছে। ফুটন্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া।
ঠিক আছে? ওকে, চলো তাহলে এর পরেরটাতে যাই। পিজি ও এ যৌগের অসম্পৃক্ততাকে একই ধরনের ব্যাখ্যা করো। পিজি ও এ যৌগের অসম্পৃক্ততাকে একই ধরনের কিনা ব্যাখ্যা করো। হ্যাঁ, পিজি ও এ যৌগের অসম্পৃক্ততা একই ধরনের কিনা ব্যাখ্যা করো। এখন খেয়াল করো, পি হচ্ছে ইথাইন, জি হচ্ছে অ্যালকিন, এ কি? এ হচ্ছে বেনজিন। ওকে, এখন তোমরা আমাকে বলবা পি হচ্ছে ইথাইন, তারপরে জি হচ্ছে ইথিন, আর এ হচ্ছে আমাদের বেনজিন। এখন তুমি আমাকে বলো এদের অসম্পৃক্ততাকে একই ধরনের কিনা। এরা কি সবাই বেয়ার টেস্ট দেয়? এরা কি সবাই এটা বেয়ার টেস্ট দেয়, এটা ব্রোমিন দ্রবণ টেস্টও দেয়, এটা বেয়ার টেস্ট দেয়, এটাও ব্রোমিন দ্রবণ টেস্ট দেয়। বেনজিন কি বেয়ার টেস্ট এবং ব্রোমিন দ্রবণ টেস্ট দেয়? বেনজিন কি? হ্যাঁ, না ভাইয়া একই না, গুড, না ভাইয়া একই না। এটা আমরা ব্যাখ্যা করব কি দিয়ে? আমরা হচ্ছে বেনজিনের বিশেষ ধরনের অসম্পৃক্ততা, এদের সাথে এই যে ইথাইনের সাথে কি করবা? ব্রোমিনের বিক্রিয়া দিবা, তারপরে CCl4 দিয়ে, তারপরে তুমি ইথাইনের সাথে পারক্সাইড দিবা H2O2 KMnO4 KOH দিয়ে। ওকে, এটাও বিক্রিয়া করবে, এই অ্যালকিনের মধ্যে ব্রোমিন অ্যাড করবা, CCl4 দিয়ে বিক্রিয়া করবে, অ্যালকিনের মধ্যে পারক্সাইড অ্যাড করবা, H2O2 অ্যাড করবা, KMnO4 আর KOH দিয়ে এরাও বিক্রিয়া করবে। দুইটাই এই বিক্রিয়াগুলো লিখবে, এগুলো সব ক্লাসে করানো আছে, যা সংযোজন, বাইঙ্গা ব্রোমিন ঢুকাই দিবি, বাইঙ্গা OH ঢুকাই দিবি। এবার বেনজিনের মধ্যে দিবি ব্রোমিন, CCl4 দিয়া বিক্রিয়া করবে না। বেনজিনের মধ্যে দিবি পারক্সাইড, KMnO4 দিয়া, এটাও বিক্রিয়া করবে না। এটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা, বেনজিনের বিশেষ ধরনের অসম্পৃক্ততা। ঠিক আছে, সমস্যা নাই, ক্লাসটা একটু পরেই শেষ হয়ে যাবে, আজকের ক্লাস বেশিক্ষণ বড় নিব না। সো যারা দেরিতে জয়েন করছো তোমরা শুরু থেকে আবার কইরো ক্লাসটা, ঠিক আছে? এই একটু পরেই ক্লাসটা শেষ হয়ে যাবে। ক্লাসে অল্প কিছুক্ষণ, ও 10-15 মিনিট লাগবে ক্লাস ম্যাক্সিমাম শেষ করতে। তো এরপরে তোমরা ক্লাসটা একটু রিপিট করিও যারা পরে ঢুকছো। হ্যাঁ, ওকে, কোনো সমস্যা নেই। তো দেখো এই যে বেনজিনের বিশেষ ধরনের অসম্পৃক্ততা, তাহলে উত্তরটা কি হবে আমাদের? বেনজিনের বিশেষ ধরনের অসম্পৃক্ততা, এটা হচ্ছে আসলে বেনজিনের বিশেষ ধরনের অসম্পৃক্ততা, বেনজিনের বিশেষ ধরনের অসম্পৃক্ততা। তো ফার্স্টেই তুমি উত্তর দিয়ে দিবা যে এদের অসম্পৃক্ততা কি একই ধরনের। তুমি উত্তর দিবা যে না, একই ধরনের না। পি আর জি মানে অ্যালকিন ও অ্যালকাইনের অসম্পৃক্ততা এক ধরনের, বেনজিনের অসম্পৃক্ততা ডিফারেন্ট ধরনের। এবং কেন ব্যাখ্যা করবা, কেন দেয় নাই কারণটা ব্যাখ্যা করবা। কারণটা কি? কারণ হচ্ছে ওই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, আর বেনজিনে কার্বন ওই যে 0.154 ন্যানোমিটার, এটা 0.134 ন্যানোমিটার দিয়ে ব্যাখ্যা করছিলাম না? ওই জিনিসটা ব্যাখ্যা করবা। ওকে, ওই জিনিসটা ব্যাখ্যা করবা। ওকে, ফাইন, চলো তারপরটাতে যাই আমরা। এ যৌগের বিশেষ ধরনের অসম্পৃক্ততা ব্যাখ্যা করো, মানে বেনজিনের বিশেষ ধরনের অসম্পৃক্ততা ব্যাখ্যা করো। একই প্রশ্ন, খেয়াল করছো? মানে প্রশ্ন কিন্তু একই, বাট আমি তোমাদেরকে কয়েকভাবে লিঙ্ক করানোর ট্রাই করতেছি যে কত ধরনের মানে প্রবলেম আসতে পারে, কত ধরনের প্রবলেম হইতে পারে। ঠিক আছে, ইজি তো, অবশ্যই ইজি, সবই ইজি। মানে কনসেপ্ট শিখে গেছো, অর্গানিক এতদিন ধরে পড়ছো, এতদিন ধরে কেন পড়াইছে এগুলো তোমাদেরকে? এই এতটুকু কনফিডেন্স গ্রো করানোর জন্যই তো, যে কোনো প্রশ্ন দেখলেই পারবো। পি যৌগটি অম্লধর্মী কেন ব্যাখ্যা করো। পি যৌগটি অম্লধর্মী কেন ব্যাখ্যা করো। পি যৌগকে, এই পি হচ্ছে আমাদের ইথাইন। এটা কি বলতো? অ্যালকাইন 1। তাহলে উত্তরটা কি হবে? অ্যালকাইন 1 কেন অম্লধর্মী এর ব্যাখ্যা। অ্যালকাইন 1 অম্লধর্মী কেন এর ব্যাখ্যা শেষ। পি যৌগটি কেন অম্লধর্মী ব্যাখ্যা করো। ইথাইন। ক্লিয়ার? পি যৌগটি কেন অম্লধর্মী ব্যাখ্যা করো। পারবা কিনা বলো, পড়াইছে কিনা বলো। ইয়েস, এই প্রতিটা জিনিসই তোমাদের পড়ানো হয়েছে, প্রত্যেকটা জিনিস তোমাদের পড়ানো হয়েছে, তাই না? জোস, পারবো কিনা?
পারবো। পড়াইছি যে এসপি সংকরায়ন হয়, ওই যে চিত্র এঁকে এঁকে দেখাইছিলাম, এসপি সংকরায়ন হয়। হ্যাঁ, এসপি সংকরায়ন হয়। ওকে, পি ও জি গ্যাস দুটিকে কিভাবে পার্থক্য বা আলাদা করবে ব্যাখ্যা করো। পি আর জি, পি এবং জি কে কিভাবে আলাদা করা যায় ব্যাখ্যা করো। আসো, পি কি জিনিস? পি কি জিনিস? পি হচ্ছে আমাদের ইথাইন, ইথাইন। জি কি জিনিস? জি হচ্ছে আমাদের অ্যালকিন, ইথিন, ইথিন। এদেরকে কিভাবে আলাদা করে? এদেরকে কিভাবে আলাদা করে? এদেরকে আলাদা করেন পার্থক্য করে কি দিয়া? ওই যে ডাইএমিন, ডাইএমিন সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট এবং এবং ডাইএমিন কপার ক্লোরাইড দিয়ে, ডাইএমিন কপার ক্লোরাইড, এই যে এটা দিয়ে। ইথাইনের মধ্যে তুমি যদি এটা দাও সাদা অদক্ষেপ পড়বে, তুমি যদি নিচেরটা দাও লাল অদক্ষেপ পড়বে। কিন্তু এটা তো অ্যালকিন ওয়ান, অ্যালকাইন ওয়ান না, এটা তো আমাদের অ্যালকিন ওয়ান। তো এইটা তো আমাদের ওই বিক্রিয়া দিবে না, এটা তো এদের সাথে কোনো ধরনের বিক্রিয়া দিবে না। ঠিক আছে, এটা তো আমাদের এদের সাথে কোনো বিক্রিয়া দিবে না। সো দেখো, খেয়াল করো, এটা কিন্তু কোনো বিক্রিয়া দিবে না। এবং এটা তোমাদের আগের দিনও পড়াইছি, অ্যালকাইন ওয়ান যখন পার্থক্য করি সেখানে আমি লিখে দিছিলাম ভালোভাবে যে এই বিক্রিয়া দিয়ে এদেরকে পার্থক্য করা যায়, এই বিক্রিয়া দিয়ে পার্থক্য করা যায়। ক্লিয়ার? ওকে, ওকে, জোস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ওকে, এগুলো পড়াইছি। আচ্ছা, তো এটা একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই বিক্রিয়াটা আমি শিওর অনেকেই ভুলে গেছো, বাট প্র্যাকটিস করবা। হ্যাঁ, আচ্ছা, চলো। তো দেখো, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, তো তোমাদের এটাই গেল। তারপরে এল যৌগটিকে প্রয়োজনীয় বিক্রিয়া সহ চিহ্নিত করো। এল যৌগটিকে বিক্রিয়া সহ চিহ্নিত করতে বলছে। তো এল যৌগটাকে মানে প্রয়োজনীয় বিক্রিয়া সহ চিহ্নিত মানে হচ্ছে তুমি এখান থেকে মানে বিক্রিয়া, যে এই পুরা বিক্রিয়াটা লিখবা এখান থেকে, এইখান থেকে ক্যালসিয়াম কার্বনেট থেকে এল পর্যন্ত যাবা। ক্যালসিয়াম কার্বনেট থেকে থেকে এতদূর তোমাদের আসবে না পরীক্ষায়, এল পর্যন্ত, এল পর্যন্ত বিক্রিয়া লিখবো। অলরেডি বিক্রিয়া করানো আছে, বিক্রিয়া লিখবো। কই আছে? একদম ওই যে সলভের মধ্যেই, প্রথমেই মাস্টার সিকিউ সলভের মধ্যেই দিয়ে দিছি। ওকে, যে ক্যালসিয়াম কার্বনেট থেকে এল পর্যন্ত তুমি বিক্রিয়া সহ চিহ্নিত করবা। এবং এল যৌগটাকে, এল হচ্ছে আমাদের এই যে এটা CH3, CH ডাবল বন্ড CH, CH3, অর্থাৎ বিউটিন 2। এটা হচ্ছে আমাদের বিউটিন 2। ঠিক আছে, এটা কি বলতো? বিউটিন 2। ডান। জাস্ট কেউ খালি একটা সিকিউ সলভ করো, ভালো করে বুঝে বুঝে একটা সিকিউ সলভ করো। তুমি যদি ভালো করে বুঝে বুঝে এই একটা সিকিউ, হ্যাঁ, একটা সিকিউ যদি সলভ করো বাস শেষ, আর কিছু লাগবে না। ভালো করে বুঝে বুঝে একটা সিকিউ সলভ করো। হ্যাঁ, আচ্ছা, মাহমুদুল হাসান, তুমি মানে কি বললো এটা? এমসিকিউ ক্লাস নেন? এমসিকিউ প্রতিটা টপিকের সাথে সাথে আমি এমসিকিউ পড়াই দিছি, প্রত্যেকটা টপিক শেষ করে এমসিকিউ পড়াইছি। তুমি ক্লাস ভালো মতো রিভিশন দাও, ক্লাস ঠিক মতো করো ভাইয়া। মানে একটা নট এ সিঙ্গেল এমসিকিউ আছে যেটা তোমাদের সলভ করানো হয় নাই, প্রত্যেকটা ধরে ধরে এমসিকিউ সলভ করানো হয়েছে। ওকে, এত বিক্রিয়া তোমার মনে থাকবে, সমস্যা নেই। তোমার তো বলছি ভাই এই একটা সিকিউ তোর উপরে দিতে বলছি পরীক্ষার হলে কাভা, তারপর যদি মনে না থাকে থাপ্পড় লাগাবো তোরা। একটা সিকিউ তুই সলভ করে যেতে পারবি না? একটা এই এখানে যে কটা বিক্রিয়া আছে এই কটা বিক্রিয়া তুই পড়ে যেতে পারবি না, বোকা। ওকে, ফাইন, চলো তারপরটাতে যাই। এবার তারপরটা কি বলছো দেখো, এল যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। হ্যাঁ, এল কে, এল কে বলো তো? এল হচ্ছে এই যে অ্যালকিন, CH3, CH3, CH ডাবল বন্ড CH, CH3। বলো এটাকে জ্যামিতিক সমানতা দিবে কিনা? অবশ্যই দিবে, অবশ্যই দিবে, এটা অবশ্যই দিবে, আমরা জানি এটা আমাদের জ্যামিতিক সমানতা দিবে। কেন দিবে? কারণ এই যে ডাবল বন্ড আছে, একটা হবে কি বলো তো? কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তো কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে এবার দিবে একটা সিস একটা ট্রান্স, একটা সিস একটা ট্রান্স। ঠিক আছে, দ্যাটস ইট, শেষ, ফাইন, শেষ। এক সিকিউতে অর্গানিক শেষ। হ্যাঁ, হ্যাঁ, আমি এই সিকিউর মধ্যে আবার আরো কিছু সিকিউ করাবো এটার মধ্যেই। আর নেক্সট ক্লাসে যে নেক্সট যে ক্লাসটা তোমাদেরকে ভাইয়া দিব সেখানে দেখবে এই সিকিউর মধ্যে আরো কিছু লেঞ্জ অ্যাড করা হয়েছে। তো তাহলে ওই একটার মধ্যেই পুরো বই শেষ হয়ে যাবে তোমার, এবং তুমি এইটাই সলভ করে যাবে পরীক্ষার আগের দিন। তুমি এই যে কোনটা থেকে কোনটা হইলে কি হচ্ছে না হচ্ছে জাস্ট এইটাই ঠাড়া মুখস্থ করে যাবে, আর তোর কিছু করা লাগবে না। মুখস্থ করা লাগবে তুই পারবি, এমনিতেই পারবি। ঠিক আছে, প্যারা নিস না। ওকে, গেল। এল যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, এগুলো পড়াইতে হবে তোমাদেরকে। আর এল ও জি যৌগের ওজনীকরণে একই কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ পাওয়া যায়, প্রয়োজনীয় বিক্রিয়া সহ আলোচনা করো। এল ও জি যৌগের ওজনীকরণ। এবার আসো এল এর ওজনীকরণ।
এল এর ওজনীকরণে আমরা কি পাই তুমি দেখো তো, এল এর ওজনীকরণে আমরা কি পাই, এল যৌগের ওজনীকরণে, এল এর ওজনীকরণ করবা, এই ওজনীকরণ বিক্রিয়া খুব ভালো করে পড়বা, এটা আমি কিন্তু রেকর্ড করে আপলোড করে দিছি। আমরা এল এর ওজনীকরণ করলে পাবো 2 অণু CH3CHO। আর বলছে জি এর ওজনীকরণে, জি এর ওজনীকরণে, এল এর ওজনীকরণ এবং জি এর ওজনীকরণ, তো জি যৌগের যখন আমি ওজনীকরণ করতেছি তখন আমি পাচ্ছি 2 অণু HCHO। এখন বলছে একই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ পাওয়া যায় কি, প্রয়োজনীয় বিক্রিয়া সহ আলোচনা করো। হ্যাঁ যায় কি, হ্যাঁ যায়। এখানেও আমি দেখতে পাচ্ছি অ্যালডিহাইড, এখানেও আমি দেখতে পাচ্ছি অ্যালডিহাইড। ইয়েস 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 ইয়েস, ওকে ইয়েস। হ্যাঁ, তো তুমি বলো তাহলে কি আমাদের এইটাই কি প্রয়োজনীয় বিক্রিয়া সহ আলোচনা করতে বলছে, তাহলে এবার আমরা কি করব, এল ও জি এর ওজনীকরণের বিক্রিয়াগুলো লিখব। ঠিক আছে, কি করব, এল ও জি এর ওজনীকরণের বিক্রিয়াগুলো লিখব, ওজনীকরণ বিক্রিয়াগুলো লিখব, বিক্রিয়াগুলো লিখব। এই শেষ, 2টা বিক্রিয়া লিখবা, ফুল মার্কস শেষ। পাওয়া যায় কি, হ্যাঁ যায়, যায়। ঠিক আছে, পাওয়া যায় কি, যায়। ক্লিয়ার, ফাইন, গেল। এই হচ্ছে কাহিনী। পারবো আমরা, পারবো। চলো তারপরটাতে যাই। এইচ ও জেড যৌগ দুটিকে চিহ্নিত করো এবং একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কিনা আলোচনা করো। এইচ এবং জেড, এইচ এবং জেড, এইচ এবং জেড যৌগ দুটিকে চিহ্নিত করো। তোমরাই বলো এইচ কে এবং জেড কে। এইচ হচ্ছে আমাদের HCHO আর জেড কে, জেড হচ্ছে CH3CHO। তোমরাই বলো এরা কি একই সমগোত্রীয়ের অন্তর্ভুক্ত কিনা আলোচনা করো। বলো বলো, এরা কি একই সমগোত্রের অন্তর্ভুক্ত, এরা কি একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কিনা একটু কমেন্ট করে জানাও তো দেখি ভাইয়া, এরা আমাদের একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কিনা, এটা জাস্ট একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, এরা কি একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কিনা? হ্যাঁ অবশ্যই একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, দুইটার মধ্যেই CHO আছে, অ্যালডিহাইড আছে, একই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ। দেখো এটার কার্যকরী মূলক অ্যালডিহাইড, এটার কার্যকরী মূলক অ্যালডিহাইড, যেহেতু এরা একই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ তাহলে কি হবে বলো তো ভাইয়ারা, ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ কার্যকরী মূলক সেম, সো এরা একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। কি পারবি না, পারবি না? অবশ্যই পারবি। দেখ আমি একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদেরকে ভাবানো শিখাইতেছি, প্রশ্ন কিভাবে আসতে পারে, কত রকমের আসতে পারে, জাস্ট একটু চিন্তা করো। ঠিক আছে, চিন্তা করো। ওকে চলো, পি এবং এ এর ওজনীকরণ বিক্রিয়ায় একই উৎপাদ পাওয়া যায়, তুমি কি একমত? তোমার মতামত প্রয়োজনীয় বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। পি এবং এ যৌগের ওজনীকরণে দেখো, পি যৌগটা কে, পি হচ্ছে আমাদের ইথাইন, এ যৌগটা কে, এ হচ্ছে আমাদের বেনজিন, বেনজিন। আচ্ছা দেখো এখন খেয়াল করো, পি এর ওজনীকরণ করলে কি পাওয়া যায়, পি হচ্ছে আমাদের ইথাইন, ইথাইন। এই ইথাইনের ওজনীকরণ, এটা ওজনীকরণের ক্লাসের মধ্যে করানো আছে, আল্লাহর ওয়াস্তে যারা ওজনীকরণ পড়ো নাই তারা ওজনীকরণটা পড়ে নিও, কারণ ওজনীকরণ বেশি ইম্পর্ট্যান্ট। ওজনীকরণ করলে কি পাওয়া যায়, গ্লাইঅক্সাইল পাওয়া যায়। কি পাওয়া যায়, গ্লাইঅক্সাল পাওয়া যায়। আচ্ছা এ কি, এ যৌগটা হচ্ছে আমাদের বেনজিন, এ হচ্ছে আমাদের বেনজিন। এই বেনজিনের ওজনীকরণ করলে কি পাওয়া যায়, দেখো ভাইয়া এটাও আমি ওজনীকরণের ক্লাসে পড়াইছি, বেনজিনের ওজনীকরণ করলে 3 অণু গ্লাইঅক্সাল পাওয়া যায়। কি পাওয়া যায়, 3 অণু গ্লাইঅক্সাল পাওয়া যায়। তাহলে দেখো যে মানে ইথাইনের ওজনীকরণ করলেও আমরা গ্লাইঅক্সাল পাবো, তারপরে 3 অণু মানে বেনজিনের ওজনীকরণ করলেও আমরা গ্লাইঅক্সালই পাচ্ছি। এই ওজনীকরণ বিক্রিয়াগুলো লিখতে হবে। হ্যাঁ, এই ওজনীকরণ বিক্রিয়াগুলো লিখতে হবে, বিক্রিয়াগুলো লিখতে হবে, লিখতে হবে। ঠিক আছে, এই ওজনীকরণ বিক্রিয়াগুলো তোমাকে লিখতে হবে খাতার মধ্যে, তাহলে তুমি ফুল মার্কস পাবা। তাহলে এদের ওজনীকরণ বিক্রিয়াকে একই উৎপাদ পাওয়া যায়, তুমি কি একমত? হ্যাঁ একই উৎপাদ পাওয়া যায়, আমি একমত। মতামতগুলো প্রয়োজনীয় বিক্রিয়া সহ লেখো, তার মানে একবার ইথাইনের ওজনীকরণ বিক্রিয়া লিখবা, এরপরে বেনজিনের ওজনীকরণ বিক্রিয়া লিখবা। ঠিক আছে, হ্যাঁ এটা ওজনীকরণ বিক্রিয়া লিখবা। ওজনীকরণ 1 ঘন্টার ক্লাস, একটু স্পিডটা বাড়াই দিও, দ্বিগুণ করে দিও, তাহলে তোমার হচ্ছে আধা ঘন্টায় ক্লাস করে হয়ে যাবে, খুবই সোজা। ফাইন, গেল। চলো আমরা তার পরেরটাতে যাই।
এ এর ওজনীকরণ করণ বিক্রিয়ায় এন যৌগটি উৎপন্ন হবে, তুমি কি একমত? তোমার মতামত প্রয়োজনীয় বিক্রিয়ার সাপেক্ষে উল্লেখ করো। এর ওজনীকরণ বিক্রিয়ায়, এ এর ওজনীকরণ বিক্রিয়ায় এন যৌগটি উৎপন্ন হবে, তুমি কি একমত? তোমার মতামত প্রয়োজনীয় বিক্রিয়া সহ উল্লেখ করো। হ্যাঁ, দেখো খেয়াল করো, এন কি মানে ইথাইনের ওজনীকরণ। ইথাইনের ওজনীকরণে, ইথাইনের ওজনীকরণ করলে আমরা কি পাবো? ইথাইনের ওজনীকরণ করলে করলে আমরা পাবো হচ্ছে আমাদের গ্লাইকসাল, সিএইচও সিএইচও, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের এন। এখন বলছে এ এর ওজনীকরণে, এ মানে কি বেনজিন, এ ইকুয়াল টু হচ্ছে আমাদের বেনজিন। সো আমি যদি বেনজিনের ওজনীকরণ করি, ওজনীকরণ করলে আমরা পাই 3 অণু গ্লাইকসাল। এগুলো বলছিলাম ওজনীকরণ বিক্রিয়ার মধ্যে পড়ানো আছে, সেখান থেকে দেখতে। তো দেখো এখন বলছে বেনজিনের ওজনীকরণ করলে গ্লাইকসাল পাওয়া যায়, আর এখানে বলছে এন এন যৌগটি পাওয়া যাবে। এন কি? এনও গ্লাইকসাল, তাহলে এনই পাওয়া যাবে। কথাটা কি সত্যি? হ্যাঁ, কথাটা সত্যি। তার মানে আগের আগের এই সেম প্রশ্নটাই, দেখো এই প্রশ্নটাই, এই সেম প্রশ্নটাই একটু দেখছো অন্যভাবে বলছে, অন্যভাবে বলছে, বাট উত্তরটা সেম। তাহলে কি করব? এদের ওজনীকরণ বিক্রিয়াগুলো লিখব, এদের ওজনীকরণ বিক্রিয়াগুলো লিখব। তোমরা জাস্ট ওজনীকরণে ক্লাসটা করলে জিনিসটা ধরতে পারবা, বিক্রিয়াগুলো লিখব। তোমরা ওজনীকরণের ক্লাসটা খুব যত তাড়াতাড়ি করবা তত ভালো। ওজনীকরণ বিক্রিয়াগুলো লিখব, আর যারা করছো তারা তো বুঝতেই পারতেছো, যত তাড়াতাড়ি ওজনীকরণের ক্লাসটা করবা তত ভালো। ঠিক আছে? ওকে, ফাইন, গুড। চলো তাইলে পি হতে টিএনটি, টিএনপি, কার্বলিক অ্যাসিড ও কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করো। পি হতে বলো, পি মানে কি? ইথাইন। ইথাইন হতে টিএনটি, টিএনপি, কার্বলিক অ্যাসিড ও কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করো। পারবি? পারবি? ইথাইন থেকে, ইথাইন এইচসি ট্রিপল বন্ড সিএইচ, ইথাইন থেকে কি বানাবো? টিএনটি, টিএনপি, তারপরে কি বলো তো? কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড মানে হচ্ছে ফেনল, তারপরে কি বলো তো? তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এই যেটা বাক্স COOH, বাক্স COOH। ক্লিয়ার? ওকে, ফাইন, ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, বলো এখন, বলো এটা কি করাইছি তোমাদেরকে? এটা কি করাইছি? ইয়েস ভাই, করাইছি। এগুলা দেখবো, এটা প্রস্তুতিটা শেখানো আছে। বেনজিন বানাবা, বেনজিন বানাইয়া তারপর টলুইন বানাবা, টলুইন থেকে সব এগুলো আজকের ক্লাসেই করাইছি। আজকে যে আগের ক্লাসটা ছিল সে আগের ক্লাসেই তোমাদেরকে পড়ানো হয়েছে। ক্লিয়ার? সবাই বলতেছে ক্লিয়ার। জি ভাইয়া পারবে, এগুলো আজকের ক্লাসেই আছে। ওকে, দেখছো হয়ে গেল সব। আচ্ছা চলো তারপরটাতে যাই। এইচ ও জেড যৌগ দুটি একই ধরনের সমানতা প্রদর্শন করে, প্রয়োজনীয় বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। বলো এইচ এবং জেড, এইচ এবং জেড, জেড যৌগ দুটি একই ধরনের সমানতা প্রদর্শন করে, প্রয়োজনীয় বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। এইচ ও জেড যৌগ দুটি একই ধরনের সমানতা প্রদর্শন করে, প্রয়োজনীয় বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। ওকে, এখন আমরা দেখি আমরা পারি কিনা। এইচ এবং জেড যৌগ দুটি একই ধরনের সমানতা প্রদর্শন করে। এখন তুমি বলো এইচ কি? বলো তো এইচ কি? এইচ কি? এইচ হচ্ছে এইচ সি ডাবল বন্ড ও এইচ। আচ্ছা, তারপরে জেড কি? জেড হচ্ছে CH3 সি ডাবল বন্ড ও এইচ। কোন ধরনের সমানতা প্রদর্শন করে? এটা কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইড কোন ধরনের সমানতা দেখায়? টটোমারিজম, টটোমারিজম। এটা কোন ধরনের সমানতা দেখায়? টটোমারিজম। কি বলো তো? টটোমারিজম। এগুলো আমাদের কি? টটোমারিজম। ঠিক আছে? তাহলে এইচ এবং জেড যৌগ দুটি একই ধরনের সমানতা প্রদর্শন করে। হ্যাঁ, দুইটাই যেহেতু অ্যালডিহাইড, দুইটাই আমাদের টটোমারিজম দেখাবে। মনে আছে টটোমারিজমের কথা? হ্যাঁ, টটোমারিজম কিটোইনল সমানতা, এগুলো ইনল তৈরি করে। দুইটাই আমাদের কি তৈরি করবে? ইনল তৈরি করবে, রাইট? আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, একই ধরনের সমানতা প্রদর্শন করে, প্রয়োজনীয় বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। যাই হোক, তো এই হচ্ছে আমাদের কাহিনী। আশা করি তোমরা পারবা এগুলা। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের মজার ব্যাপার হচ্ছে, হ্যাঁ, এইচ এবং জেড, আসলে এখানে এই কোশ্চেনটাতে একটু প্যারা আছে। এই কোশ্চেনটা আমরা বাদই দিই, বাদ দাও। এখানে আমি তোমাদেরকে বরং এইটা না অ্যাড করে আমি তোমাদেরকে একটা নতুন কোশ্চেন দিই। ওকে, দাঁড়াও। কোশ্চেনটা হচ্ছে এরকম,
ওকে চলো, তো কোশ্চেনটা কি দেখো, কোশ্চেনটা হচ্ছে 25 নম্বর কোশ্চেন। ধরো তোমরা যদি আমি এরকম দিই, এরকম একটা কোশ্চেন দিলাম যে যে হচ্ছে এইচ ও জেড এর মধ্যে মধ্যে কোনটি, এইচ ও জেড এর মধ্যে কোনটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় অধিক সক্রিয়, দেখি উত্তর দিতে পারো কিনা। এটা করো, এইচ ও জেড এর মধ্যে কোনটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় অধিক সক্রিয়, এইচ এবং জেড এর মধ্যে কোনটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় অধিক সক্রিয়। আচ্ছা, এটা আমরা করব এখন। এইচ ইকুয়াল টু হচ্ছে HCHO এবং জেড ইকুয়াল টু হচ্ছে CH3CHO, CH3C ডাবল বন্ড ও H। এখন কোশ্চেন হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা নিউক্লিওফিলিক যুক্ত বিক্রিয়া বেশি সক্রিয়, বলো বলো, এই দুইটার মধ্যে কোনটা নিউক্লিওফিলিক, শাবাশ এইচ, রকিব ভেরি গুড, এইচ অধিক সক্রিয়, তামিনা চমৎকার চমৎকার চমৎকার, এইচ অস্থির, গুড, এইচ ইয়েস আরে অস্থির, সেরা, এইচ বেশি সক্রিয়। কেন বেশি সক্রিয় তোমরা জানো, গতদিন পড়াইছিলাম। এই যে এটা হবে আমাদের প্লাস, এখানে এই সি ডাবল বন্ড এই একটা প্লাস, বাট এখানে আমাদের একটা অ্যালকাইল মূলক থাকা, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন দাতা গ্রুপ, এই ইলেকট্রন দিচ্ছে, তাহলে প্লাস চার্জের পরিমাণ কমে যাবে, সো দ্যাটস ওয়াই এটা বেশি সক্রিয়। এইচে CH3 নাই, আরে অস্থির, লাভ ইউ সেরা। মানে আজকে দেখো একটা ক্লাস নিলাম, এই ক্লাসের মধ্যে কেউ ভুল উত্তর দিলা না, মানে প্রত্যেকে সঠিক উত্তর দিলা, 25টা সিকিউ সলভ করলা, তুমি 25টা কোশ্চেন সলভ করলা, একটা সিকিউ থেকে তুমি মাল্টি ডাইমেনশনাল চিন্তা করলা, বিভিন্ন ডিরেকশনে তুমি চিন্তা করে তুমি উত্তরগুলো বাইর করলা, তাই না? তুমি এই এক সিকিউ দিয়ে তুমি কি জানো তোমার বোর্ড পরীক্ষার যে সব সলভ হয়ে যাবে? তুমি কি এটা জানো? এই একটা সিকিউ, সিম্পল একটা সিকিউ থেকে তোমার বোর্ড পুরোটা কভার হয়ে গেছে। এখন এবার আসো আমরা বোর্ডের কোশ্চেন সলভ করি। হ্যাঁ বলো, আমরা বোর্ডের কোশ্চেন সলভ করি, চলো দেখি এবার বোর্ড সিকিউ। দেখ পারবি কিনা, প্রথম একটা একটা করে দেখ। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় পি পাওয়া যায়, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় পি পাওয়া যায়। আর দেখো এখানে বলছে পি, এই পি যৌগটাকে আমরা যদি গরম লোহার নলের ভেতর দিয়ে পাস করি তাহলে আর পাবো। আর এই পি যৌগটার মধ্যে যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিয়ে, তাহলে আমরা কিউ পাবো। এখন তোমরাই বলো তাইলে পি এবং কিউ গ্যাস মিশ্রণ থেকে উপাদান দ্বয়কে কিভাবে পৃথক করা যায় তার সমীকরণ সহ লেখো। বলো পারবা কিনা? পি আর কিউ, পি কি তোমরাই বলো, পি কি? পি হচ্ছে আমাদের ইথাইন। কিউ কি? কিউ হচ্ছে অ্যালকিন। আর কি? আর হচ্ছে বেনজিন। কি রে, তাই না? এখন তুই বল, পড়াইছি, পারবো? আর কি? বেনজিন, গুড। এখন তুমি বলো, মানে পি আর কিউ, অ্যালকিন আর অ্যালকাইনকে, মানে ইথিন আর ইথাইনকে কিভাবে পার্থক্য করা যায়? কি দিয়ে পার্থক্য করে এটা বলো তো, কি দিয়ে পার্থক্য করে? জি ভাইয়া পড়াইছেন, আমি তো পড়াইছি, তোমরা পারবা কিনা এটা হচ্ছে কথা। কি দিয়ে পার্থক্য করে বলো তো, কি দিয়ে পার্থক্য করে? ডাইএমিন। এটা করলে এসএসসি তে 2টা কমন পাবা, আর আরেকটা করাবো, আরেকটা ক্লাস রেকর্ড ক্লাস আপলোড দিব, সেটা করলে 3টাই কমন পাবা। ঠিক আছে, আরেকটা করাবো, এটা করলে 3টাই কমন পাবা। বেয়ার টেস্ট, আল্লাহ সি, এটা কি বলতেছে? বেয়ার টেস্ট নাকি? না, বেয়ার টেস্ট দিয়ে এদেরকে আলাদা করা যায় না, এদেরকে কি দিয়ে আলাদা করতে হয়? এই যে ডাইএমিন সিলভার নাইট্রেট, আরেকটা হচ্ছে ডাইএমিন কপার ক্লোরাইড, ডাইএমিন সিলভার নাইট্রেট, আরেকটা হচ্ছে ডাইএমিন কপার ক্লোরাইড। গুড।
তোমরা বেয়ার টেস্ট কেন বললা? বেয়ার টেস্ট দিয়ে দুইটাকে শনাক্ত করা যায়। যদি বলতো এই দুজনের অসম্পৃক্ততা কিভাবে শনাক্ত করা যায়, তাইলে সেটা ছিল বেয়ার টেস্ট আর ব্রোমিন টেস্ট। হ্যাঁ, আর এখন তোমাকে কি বলছে, যেটাকে কিভাবে পার্থক্য করা যায়। দেখো, এটা হচ্ছে আমাদের অ্যালকাইন 1, অ্যালকাইন 1, আর এটা হচ্ছে আমাদের অ্যালকিন 1। তো অ্যালকাইন 1 এর স্পেশাল বিক্রিয়া, অ্যালকাইন 1 শনাক্তকারী বিক্রিয়া, এই দুইটা জিনিস দিয়ে পার্থক্য করা যায়। ঠিক আছে, ওকে ফাইন। এগুলো সব পড়াইছি, এগুলো তোমাদের সব আগে পড়ানো আছে। চলো তারপরটা, পি কিউ ও আর যৌগসমূহের অসম্পৃক্ততা একই হবে কি বিশ্লেষণ করো। এবার তোমরা বলো, পি কিউ এবং আর যৌগসমূহের অসম্পৃক্ততা একই রকম হবে কিনা বিশ্লেষণ করো। বলো বলো, পি কিউ ও আর যৌগসমূহের অসম্পৃক্ততা একই রকম হবে কিনা ব্যাখ্যা করো। না, ইয়েস, গুড, এক্স্যাক্টলি। পারবো, ব্যাখ্যা করতে পারবো কিনা? শাবাশ শাবাশ, পারবেন, ব্যাখ্যা করতে পারবেন। এখন এই যে ব্যাখ্যা করে দিবেন, এটা জোস। চলেন তারপরটাতে যাই। দেখেন কি বলছে, ওয়াই থেকে জেড তৈরির ক্রিয়া কৌশল লেখো। ওকে, বাক্স সিওএন এ সোডা লাইমের বিক্রিয়া, ওয়াই পাওয়া যায়। তোমরা জানো এটা কি? এটা কি? বেনজিন। অ্যালকাইলেশন বিক্রিয়া টলুইন। টলুইন কি বলছে? ওয়াই থেকে জেড তৈরির ক্রিয়া কৌশল। পারবা কিনা বলো, পারবা কিনা বলো। অ্যালকাইলেশন, শাবাশ, অ্যালকাইলেশন, গুড। অ্যালকাইলেশনের মেকানিজম পারবি? অ্যালকাইলেশনের মেকানিজম, গুড, হয়ে গেল, ডান। প্র্যাকটিস করো, একটু প্র্যাকটিস করো বাসায়। এই যে সিকিউ গুলো লিখছি না, তুমি যেটা করবা, বোর্ড পরীক্ষা যখন দিতে যাবা, বোর্ড পরীক্ষা দিতে যাওয়ার আগে কি করবা, সুন্দর মতো করে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এইগুলো সব নিজে নিজে একবার একবার করে সলভ করে যাবা, একবার একবার করে লিখে যাবা। কয়েকটা করলেই হবে, 5টা 6টা সিকিউ সলভ করে যাবা, ভাইয়ার মাস্টার সিকিউরিটা সলভ করে যাবা, বাস, তোমার জীবনের কিচ্ছু করা লাগবে না। তোমার এই জীবনে আর কিচ্ছু করা লাগবে না, বুঝছো? এই জীবনে তোমার আর কিছুই করতে হবে না, জাস্ট মাস্টার সিকিউরিটা সলভ করে যাবা, অর্গানিক ডান। মাস্টার সিকিউ সলভ করে গেলে অর্গানিক ডান, জাস্ট মাস্টার সিকিউরিটা সলভ করবা, লিখবা, লিখে লিখে যাবা, পরীক্ষা দিতে যাবা। আচ্ছা, এবার আসো, ওয়াই ও জেড যৌগের মধ্যে কোনটির নাইট্রেশন সহজে ঘটে তা কারণ সহ বিশ্লেষণ করো। বলো, এই দুটার মধ্যে ওয়াই এবং জেড এর মধ্যে কোনটা সহজে ঘটবে, মানে কোনটা আগে বিক্রিয়া দিবে। বলো বলো, ওয়াই এবং জেড এর মধ্যে, ওয়াই হচ্ছে আমাদের বেনজিন, বেনজিন, আর জেড হচ্ছে আমাদের টলুইন, কোনটা আগে বিক্রিয়া করবে? এই দুইটার মধ্যে কোনটা আগে বিক্রিয়া করবে? বলো, কোনটা আগে, কোনটা আগে? ওয়াই আগে দিবে, ওয়াই আগে দিবে, ওয়াই দিবে না জেড দিবে? বলো, কোনটা আগে দিবে? কোনটা আগে দিবে? এই দুইটার মধ্যে কোনটা বেশি সক্রিয়? বলো। ওয়াই বিলে আগে দিবে। আল্লাহ এটি মইরা দেয় না কে? আল্লাহ এগুলো উড়াই লয়ে দেয় না কেন? আল্লাহ, তুমি তো এরকম 2-4টা মেরা ফেলাইতেই পারো। আল্লাহ এ উড়াই লয়ে দেবে। আল্লাহ তুমি এগুলো দুনিয়ার থেকে, শুয়োর গুলি কোথাকার। কোনটা আগে দিবে? ওয়াই দিবে নাকি কোনটা দিবে? এটা আগে দিবে। কোনটা বেশি সক্রিয়? কিরে ভাই, কাগরে পড়াইলাম আমি? আল্লাহ, শুয়োর গুলি কোথাকার, গাধা। ওয়াই নাকি আগে দিবে? কে বেশি সক্রিয়? মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, মানে অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন, এগুলোর জন্য কে বেশি সক্রিয়? কারা বেশি সক্রিয়, বেনজিন না টলুইন? টলুইন না অর্থপ্যারা নির্দেশক? যারা অর্থপ্যারা নির্দেশক, যারা অর্থপ্যারা নির্দেশক তারা না বেশি সক্রিয়? বলয়ের থেকে বলয় সক্রিয়কারী, বলয়ের থেকে বেশি সক্রিয়। এগুলো পড়াইলাম আজকে সারাদিন ধরে, পড়াইলাম এতক্ষণ ধরে পড়াইলাম, তুই এখন যদি এগুলো কস, সি 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 সি। যারা ওয়াই বসো, সি ধিক্কার জানাই তোমাদেরকে, তোমরা ক্লাসই করো নাই। তার মানে কে বেশি সক্রিয়? যারা অর্থপ্যারা নির্দেশক, টলুইন বেশি সক্রিয়। চলো, আচ্ছা, এখন বলছে এক্স হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। ওকে, তাহলে এক্স হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। আচ্ছা, তাহলে বাক্স COONA, বাক্স COONA, সোডা লাইম দিয়ে তাপ দিছি, তাহলে আমি এখানে পাবো হচ্ছে আমাদের বেনজিন।
আচ্ছা, এটা জানি। বেনজিনের নাইট্রেশন করছি, তাহলে আমরা পাবো হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন পাইলাম, গুড, নাইট্রোবেনজিন। আচ্ছা, এখন তোমার কি বলছে? বলছে ওয়াই থেকে জেড প্রস্তুতির ক্রিয়া কৌশল। ওয়াই থেকে জেড প্রস্তুতির ক্রিয়া কৌশল বলো। বলো এটা কি, এটা কোন বিক্রিয়া বলো, তোমরাই বলো। ওয়াই থেকে জেড তৈরির ক্রিয়া কৌশল। গুড। হ্যাঁ, 3 ধাপে। কি নাম, কি এর নাম কি? নাইট্রেশনের মেকানিজম। এটা আমাদের কোনটা বলো তো? নাইট্রেশন। গুড, নাইট্রেশনের মেকানিজম। নাইট্রেশনের মেকানিজম বলো। পড়াইছি এগুলা ক্লাসের মধ্যে তোমাদেরকে? আমার মাস্টার সিকিউতে আছে? আছে। ক্লাসে পড়াইছি? হ্যাঁ পড়াইছি। বলো তো তার পরের কোশ্চেনটা গেস করো। এটা তো গ নাম্বার প্রশ্ন। তার ঘ নাম্বার প্রশ্ন কি হবে বলো তো দেখি। ঘ নাম্বার প্রশ্নটা কি হবে? আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে বলছে না কোনটা সহজে ঘটে বিশ্লেষণ করো, এটা ঘটে কেন? কেন, কারণটা কি? কারণ হচ্ছে রেজোনেন্স। কারণটা ব্যাখ্যা করবা কি দিয়ে? রেজোনেন্স দিয়ে। যখনই এরকম বলবে কোনটা বেশি সক্রিয়, ব্যাখ্যা করো রেজোনেন্স, অলওয়েজ রেজোনেন্স। তাহলে টলুইনে রেজোনেন্স আঁকবা। ওকে, রেজোনেন্স আঁকবো। চলো তারপরেরটা, ওয়াই হতে জেড কে নাইট্রেশন করলে ভিন্ন উৎপাদ পাওয়া যায়, রেজোনেন্সের সাহায্যে ব্যাখ্যা করো। ওকে, ওয়াই হতে জেড কে নাইট্রেশন করলে ভিন্ন, ওয়াই ও জেড কে নাইট্রেশন করলো, ওয়াই হতে জেড কে না, ওয়াই ও জেড কে, এটা হবে ওয়াই ও জেড কে নাইট্রেশন করলে ভিন্ন উৎপাদ পাওয়া যায়, রেজোনেন্সের সাহায্যে ব্যাখ্যা করো। হ, অবশ্যই ওয়াই আর জেড কে যদি নাইট্রেশন করি, জেড কে নাইট্রেশন করলে কই যাবে? মেটা অবস্থানে যুক্ত হবে, অর্থাৎ নাইট্রোবেনজিনের রেজোনেন্স। উত্তরটা কি? নাইট্রোবেনজিনের রেজোনেন্স। রেজোনেন্স থাকতে বলছে, রেজোনেন্স। গুড। চলো, ইথাইন। এই দেখো C2H2, এটা মানে কি? ইথাইন 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম লোহা বেনজিন, নাইট্রিক অ্যাসিড নাইট্রোবেনজিন, অ্যালকাইলেশন টলুইন CH3। ওকে, কি বলছে? বি হতে ডি প্রস্তুতির কৌশল আলোচনা করো। বি থেকে ডি প্রস্তুতির কৌশল, অ্যালকাইলেশনের কৌশল। বলো তো এর পরের প্রশ্নটা কি হবে? গেস করো, নিজেরাই এখন সিকিউ বানাইতে পারবি, মানে পরের প্রশ্নটা কি হবে বোর্ডে তুই নিজেই গেস করতে পারবি। গেস কর। প্রথমটা বি থেকে ডি তৈরির কৌশল। আচ্ছা, কৌশল বলছে মানে অ্যালকাইলেশনের কৌশল। এবার তুই আমার বল তাহলে পরের প্রশ্নটা কি বলবে? বলতো কি বলবে পরের প্রশ্নটা? গেস করো দেখি। সক্রিয়তা। সাবাস, কোনটা বেশি সক্রিয়? গুড, আসলেই তাই আসবে। দেখি, সি ও ডি যৌগের মধ্যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়, বিশ্লেষণ করো। গুড, রেজোন্যান্স। সি আর ডি দুজনের রেজোন্যান্সকে ব্যাখ্যা করব। দুইজনের রেজোন্যান্স একে ব্যাখ্যা করব। দুইজনের রেজোন্যান্সকে ব্যাখ্যা করব। শাবাশ। একই, রাইট? মজা না? চলো তারপরটাতে যাই। পি যৌগ থেকে কিভাবে কার্বলিক অ্যাসিড তৈরি করবে? আচ্ছা, পি কি এখানে? ওকে, দেখি পি কি। বাক্স COONA সোডা লাইমের সাথে বিক্রিয়া করছো, তুমি পাবা হচ্ছে বেনজিন। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে বেনজিন থেকে কার্বলিক অ্যাসিড, বেনজিন থেকে ফেনল প্রস্তুতি। বেনজিন থেকে ফেনল করাইছি তোমাদেরকে, বেনজিন থেকে ফেনল কেমনে বানাইতে হয়। বেনজিন থেকে ফেনল এটাও আজকের ক্লাসে পড়াইছি। কেমনে এই যে বেনজিন, হ্যাঁ, বেনজিন থেকে আমরা কি করব? ফার্স্টে ক্লোরিনেশন করব অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে, করলে আমরা পাবো ক্লোরোবেনজিন। সেই ক্লোরোবেনজিনের মধ্যে আমরা কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইডের জল দিব। জল দিলে কি পাওয়া যায়? নল পাওয়া যায়। তাহলে এখানে হয়ে যাবে OH 300 থেকে 400 তাপমাত্রায়। এটা অবশ্য আগামী ক্লাসে খুব ভালো করে পড়াবো, যে কাজটা রেকর্ড দিব, রেকর্ড ক্লাসে পড়াবো তোমাদেরকে এটা। ইয়েস, গুড, হয়ে গেল। আচ্ছা, তারপরের প্রশ্নটা কি হইতে পারে? গেস কর, তারপরের প্রশ্নটা কি হইতে পারে?
যে 1 নাম্বার থেকে এটা আইছে, পরেরটা থেকে কি আইব, এর পরেরটা কি বিক্রিয়া বলো তো। শুষ্ক সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতুর সাথে, দেখো তো এই বিক্রিয়াটার নাম কি, দেখো তো, বলো তো। এক পাশে দেখতেছি বাক্স ক্লোরিন, এই যে এরকম দেখতেছি, খেয়াল করো। এক পাশে দেখতেছি বাক্স সিএল, আরেক পাশে দেখতেছি ClCH3, আর এখানে দিছে শুষ্ক ইথার, আর দিছে সোডিয়াম ধাতু। বলো তো, তোমাদের নিশ্চয়ই মনে আছে এই বিক্রিয়াটার নাম কি বলতে পারবা? জাস্ট বিক্রিয়াটার নাম বলো, তাইলে আমি খুশি হয়ে যাব যদি কেউ এই বিক্রিয়াটার নাম বলতে পারো। বলো এই বিক্রিয়াটার নাম কি, এই বিক্রিয়াটার নাম কি? শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথার উডস, ভেরি গুড। এটা কি উডস বিক্রিয়া না উডস ফিটিক বিক্রিয়া? এটা কি উডস বিক্রিয়া নাকি উডস ফিটিক বিক্রিয়া? আমার কোশ্চেনটা হচ্ছে, এটা কি উডস বিক্রিয়া নাকি উডস ফিটিক বিক্রিয়া? বলো। দেখো বাক্স সিএল, তার সাথে ক্লোরিন দিছি, মানে CH3, উডস নাকি উডস ফিটিক? উডস ফিটিক, গুড, উডস ফিটিক বিক্রিয়া, সাবাস। এই দুইটা জিনিসকে কে নিয়ে যাবে? এই দুইটা জিনিস আমাদের এই ওস্তাদ সোডিয়ামের সাথে চলে যাবে। বাকিটা আমরা পাবো হচ্ছে এখানে টলুইন। এটা হচ্ছে আমাদের উডস ফিটিক বিক্রিয়া। আমরা কি পাবো? টলুইন পাবো, উডস ফিটিক। ওকে, ফাইন। এটা হচ্ছে 2 নাম্বারটা আর কি। হ্যাঁ, যাই হোক, এটা হলো 2 নাম্বার। 2 নম্বর কোশ্চেনটা কি? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া পি অপেক্ষা কিউ অধিক সক্রিয়, রেজোন্যান্স চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। পি আর কিউ থেকে, মানে পি আর কিউ, পি কি কিউ কি? পি হচ্ছে বেনজিন, কিউ কি মাত্র বাই করলাম, কিউ হচ্ছে টলুইন। কোনটি অধিক সক্রিয়? টলুইন। রেজোন্যান্স দিয়ে ব্যাখ্যা করবি। ডান, রেজোন্যান্স। এই যে জোস বেটা, অস্থির কোপ, খাপে খাও। বলো এখন, বলো বোর্ডের সিকিউ পারবা নাকি পারবা না? বোর্ড সিকিউ পারতেছো? চাবাস। করো, নিজেরাই করো। বলো কি হবে? নাইট্রেশন করতেছো গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে, বলো কি হবে? কৌশল আলোচনা করতে বসে, কৌশল। নাইট্রোবেনজিন, এটা কৌশল। এখানে আমরা কি পাবো? বেনজিনের নাইট্রেশন, নাইট্রোবেনজিন, আর এটা দিলে আমরা পাবো এখানে টলুইন। এখন তোমরা বাকি প্রশ্নগুলোর উত্তর দিবা তোমরা। এই যৌগের নাইট্রেশনের নাইট্রোবেনজিন, গুড, পারবো ইনশাল্লাহ। গুড, পারবা নাকি? নাইট্রেশনের মেকানিজম, এটা কিসের মেকানিজম? নাইট্রেশনের মেকানিজম। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্নটা কি হবে বলো? গেস করো। তারপরের প্রশ্নটা কি হবে? এই দুটোর মধ্যে কোনটা বেশি সক্রিয়? এ ও বি এর মধ্যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অর্থপ্যারা সমান উৎপন্ন করে বিশ্লেষণ করো। মানে রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করবা কোনটা অর্থপ্যারা তৈরি করবে। এ আর বি এর মধ্যে বি অর্থপ্যারা তৈরি করবে। ঠিক আছে, বি। এবার কিন্তু সক্রিয়তা চাই নাই, এবার বলছে কোনটা অর্থপ্যারা, এই দুইটার মধ্যে কোনটা অর্থপ্যারা এটা ব্যাখ্যা করতে। কোনটা অর্থপ্যারা? বি অর্থপ্যারা, ব্যাখ্যা করবা, রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করবা। মানে সোজা কথা, মানে অর্থপ্যারা সক্রিয়তা আসলেই হইছে রেজোনেন্স, কোনো কথা নাই। কোনটা অর্থপ্যারা, কোনটা মেটা, কোনটা সক্রিয়তা, কোনটা এটা দিবে, কোনটা দিবে না, মানে এই অর্থপ্যারা রিলেটেড তুই যদি বুঝছস যে এটা অর্থপ্যারা রিলেটেড কিছু, তুই সবসময় কি করবি? রেজোনেন্স রাখবি। ভাইয়া পারবো, আর দেখানো লাগবে না, মানে এই দিস ইজ দ্য কনফিডেন্স। বলো এটা পারবা কিনা, দেখি পারবা কিনা। এই যৌগ থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করবা? বলছে এ হচ্ছে একটা যৌগ যার এন এর মান হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে আমাদের C2H2। বলছে এ থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করবা। ভাই এটা কোনো কথা? ইথাইন থেকে কেমনে বেনজিন প্রস্তুত করে? এটা কোনো কথা? 3 অণু ইথাইন রে গরম লোহার নলের ভিতর দিয়ে পাঠাই দিব, বেনজিন হয়ে বাইরে এসে পড়বে, শেষ। সি। তারপরটা কি বলছে? এ এবং বি এর মধ্যে কোনটি অম্লধর্মী বিশ্লেষণ করো। এ এবং বি এর মধ্যে কোনটা অম্লধর্মী বিশ্লেষণ করো। এ হচ্ছে আমাদের ইথাইন, আর বি হচ্ছে প্যালাডিয়াম দিছো, তাহলে হচ্ছে অ্যালকিন। তো এই দুইটার মধ্যে কোনটা অম্লধর্মী? হ্যাঁ, ব্যাখ্যা করো। কি দিয়ে ব্যাখ্যা করতে হবে বলেন? কোনটি অম্লধর্মী ব্যাখ্যা করো। কোনটা অম্লধর্মী? ওই যে ওস্তাদ হচ্ছে অম্লধর্মী। পারবেন না? এটা ব্যাখ্যা পারবেন না? এটা কেন অম্লধর্মী? অম্লধর্মীতার ব্যাখ্যা করবেন। এটা হচ্ছে অ্যালকাইন 1 sp সংকরায়ন হয়, এবং তারপরে বিক্রিয়া দুটো দিয়ে দিবেন। ওই যে বিখ্যাত দুটো বিক্রিয়া আছে না, ওই দুটো বিক্রিয়া দিয়ে দিবেন। একই
জোস। আচ্ছা, একই কোশ্চেন, এ হতে বি যৌগ উৎপাদনের কৌশল আলোচনা করো। এ থেকে বি যৌগ মানে অ্যালকাইলেশনের কৌশল চাইছে তোমাকে, এখানে নিজেরাই পারবা। আর তারপরটা হচ্ছে সি যৌগের দ্বিতীয় প্রতিস্থাপন কোন অবস্থানে যাবে অনুরণন কাঠামো সহ ব্যাখ্যা করো। মানে দেখো নাইট্রো মানে এখানে বলছে সি যৌগের, সি মানে হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন অর্থাৎ নাইট্রোবেনজিন কি নির্দেশক, নাইট্রোবেনজিন কি নির্দেশক, নির্দেশক রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করব, রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করব, ব্যাখ্যা করব নাইট্রোবেনজিন যে মেটা নির্দেশক, এটা রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করবা। অবশ্যই পারবা, ইজি পিজি। আচ্ছা, তারপরেরটা কি পারবো? বেনজিন, বেনজিনের নাইট্রেশন করছি, বেনজিনের নাইট্রেশন করছি, আমরা পাবো নাইট্রোবেনজিন। বেনজিনের নাইট্রেশন আমরা কি পাবো? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনের বিজারণ করছো, তাহলে তুমি কি পাবা? নাইট্রোবেনজিনের বিজারণ করলে তুমি পাবো হচ্ছে অ্যানিলিন, অ্যানিলিন। উদ্দীপকের ওয়াই যৌগটির প্রস্তুতির কৌশল আলোচনা করো, অর্থাৎ নাইট্রেশনের কৌশল, আমরা সবাই পারবো। তারপরেরটা কি দেখো তো, উদ্দীপকের এক্স ওয়াই এবং জেড যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সক্রিয়তার ক্রম আলোচনা করব। এটা কোনো কথা? এটা কোনো কথা? সক্রিয়তার ক্রম, ডান। এই একটা গ্যাস গরম লোহার নলের ভিতর দিয়ে বাড়াই দিছ, বি পাইছো সি পাইছো, বি যৌগ থেকে সি যৌগ ক্রিয়া কৌশল নিজেই পারবি, নাইট্রেশনের ক্রিয়া কৌশল। আর তারপরেরটা সি এবং ডি যৌগের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া কোনটি অধিক সক্রিয় অনুরণন কাঠামোর মাধ্যমে ব্যাখ্যা করো। আল্লাহ, তোমরা নাকি অর্গানিকের সিকিউ পারো না, হ্যাঁ? অর্গানিকের সিকিউ নাকি তোমরা ধরতে পারো না? এমন বল, অর্গানিকের সিকিউ ধরতে পারতেছি নাকি পারতেছি না, বল। পারবো ভাইয়া, হ্যাঁ, সব রেজোনেন্স দেখছো। তো তোমরা যেটা করবে একটু ওজনীকরণটা কইরো। আর একজন হচ্ছে তোমার প্র্যাকটিস শিট জিজ্ঞেস করতেছিল, ভাই প্র্যাকটিস শিট কবে দিবেন? অর্গানিক চ্যাপ্টার শেষ হলেই প্র্যাকটিস শিট পাবা। আর মজার ব্যাপার হচ্ছে তোমার প্র্যাকটিস শিটের দরকারও নাই, ক্লাসের নোট ভালো মতো করো, ঠিক আছে? ক্লাসের মধ্যে যা দেওয়া আছে এগুলো ভালো মতো করো। তোমার অর্গানিকের প্র্যাকটিস শিট সলভ করতে যাওয়ার কোনো দরকার নেই, বুঝতে পারছো? তুমি অর্গানিকের ক্লাস নোট পড়বা, অর্গানিকের জন্য কোনো প্র্যাকটিস শিট সলভ করতে যাও না, মাথাটা তো নষ্ট হয়ে যাবে। ক্লাস নোট পড়বা, ক্লাসের থেকে সব আসবে, সব ক্লাসের মধ্যেই আছে, এখান থেকে সব আসবে, ঠিক আছে? ওকে, চলো তারপরেরটা। আচ্ছা, একই কোশ্চেন, বি থেকে সি তৈরির কৌশল আলোচনা করো। আচ্ছা, নাইট্রেশনের কৌশল আলোচনা করতে বলছে। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপক বিক্রিয়া সি এবং ডি এর মধ্যে কোনটি অধিক সক্রিয়, রেজোনেন্স ব্যাখ্যা করো। একই কোশ্চেন। আচ্ছা, বেনজিন বানাইলাম, ফাইন। বেনজিনের থেকে আচ্ছা, উদ্দীপকের এক্স যৌগ থেকে কিভাবে অ্যানিলিন প্রস্তুত করবে, সমীকরণ সহ ব্যাখ্যা করো। এক্স মানে কি? আমাদের বেনজিন। বেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুতি, বেনজিন, বেনজিনের মধ্যে নাইট্রেশন করবা গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়া, আমরা পাবো নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন, সেই নাইট্রোবেনজিনের মধ্যে 3+ HCl দিয়ে দিব, আমরা পাবো অ্যানিলিন। শেষ। উদ্দীপকের ওয়াই এবং জেড এর মধ্যে কোনটি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়, রেজোনেন্স ব্যাখ্যা করো। বি যৌগের দ্বিতীয় অবস্থান মানে অর্থকরা নির্দেশক, বি যৌগটা কি? এ হচ্ছে আচ্ছা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। আহা, না তো, এরকম হওয়ার কথা না। আচ্ছা ওকে, বি যৌগের দ্বিতীয় প্রতিস্থাপক। আচ্ছা, এটা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিছো, নাইট্রোবেনজিন। এটা আমরা পাবো হচ্ছে আমাদের এখানে পাবো নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন কি নির্দেশক? মেটা নির্দেশক। তাহলে এটা যদি আবার নাইট্রেশন করি, নাইট্রোমূলকটা দেখো, এই যে নাইট্রোবেনজিন হচ্ছে ছিল এটা, নাইট্রোবেনজিন কি নির্দেশক? মেটা নির্দেশক। তাহলে এটা নাইট্রেশন করলে নাইট্রোমূলক কোথায় গিয়ে যুক্ত হবে? মেটাতে গিয়ে যুক্ত হবে। ওকে ফাইন। বি যৌগের দ্বিতীয় প্রতিস্থাপকের অবস্থান ব্যাখ্যা করো। বি যৌগের দ্বিতীয় প্রতিস্থাপক মানে নাইট্রোবেনজিন মেটা নির্দেশক, রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা। নাইট্রোবেনজিন যে মেটা নির্দেশক, নির্দেশক এটা রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করতে হবে, রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা, ঠিক আছে? এটা যে মেটা নির্দেশক, রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করব। এই যৌগের উৎপাদনের ক্রিয়া কৌশল সমীকরণ সহ ব্যাখ্যা করো। এই যৌগের নাইট্রেশনের ক্রিয়া কৌশল, নাইট্রেশনের ক্রিয়া কৌশল, সব একই প্রশ্ন, খেয়াল করছো?
সবাই কি প্রশ্ন ধরতে পারতেছো? এখন এখন কি ধরা যায়? ধরা যায়। আও আও বাতি যারা, উদ্দীপকের বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক ব্যবহার করার কারণ কি? বলো, কেন অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করে? পড়াইছি আজকে ক্লাসে। কেন অনাদ্রি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কেন 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 অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক হিসেবে ব্যাখ্যা করা হয়? পড়াইছি আজকের ক্লাসে, পড়াইছি আজকের ক্লাসে তোমাদেরকে পড়াইছি কেন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। ইয়েস ইয়েস পড়াইছি, রাইট? আচ্ছা গুড। তারপরে আসো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এ ও বি এর মধ্যে কোনটি অধিক সক্রিয়? ঠিক আছে, কোনটি সক্রিয়? জোস বস পারবো। আচ্ছা, ইথাইন বেনজিন পাইছো, বেনজিনের নাইট্রেশন করছো, নাইট্রোবেনজিন পাইছো। উদ্দীপকের এই যৌগটি অ্যারোমেটিক কিনা ব্যাখ্যা করো। বেনজিন অ্যারোমেটিক কিনা ব্যাখ্যা করতে কইছো, অবশ্যই অ্যারোমেটিক। হাকেল হাকেল তত্ত্ব, তত্ত্ব ওই যে পড়াইছি না, হাকেল তত্ত্ব অ্যারোমেটিসিটি, যে চাকরিক কিনা চাকরিক, পাই বন্ধন আছে কিনা, হ্যাঁ আছে। এখন মানে ওই যে আমি তোমাদেরকে পড়াইছিলাম কনজুগেশন আছে কিনা, চাকরিক কিনা, তারপরে তোমার হচ্ছে হাকেল নাম্বার মিলে কিনা। ডান। 2 নং বিক্রিয়া ক্রিয়া কৌশল আলোচনা করো। সি নাইট্রেশনের ক্রিয়া কৌশল, আল্লাহ এগুলা কোনো কোশ্চেন আমার দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছে এইসব কোশ্চেন সলভ করানোর থেকে। পারবা তোমরা। উদ্দীপকের এই যৌগ থেকে গ্যামাক্সিন প্রস্তুত করো। এ মানে হচ্ছে বেনজিন, এ হচ্ছে আমাদের বেনজিন, বেনজিন বেনজিনের সাথে 3 অণু ক্লোরিন যোগ করব, সূর্যের আলোর উপস্থিতিতে আমরা পাবো গ্যামাক্সিন, আমরা পাবো গ্যামাক্সিন। কি হবে? প্রতিটা কোণায় একটা করে ক্লোরিন, পাই বন্ধনগুলো ভাঙা ক্লোরিন ঢুকবে, এটার নামই হচ্ছে গ্যামাক্সিন। সংকেত কি? C6H6Cl6। ডান। পরের কোশ্চেন কি হবে তোমরাও জানো, ওই অ্যাসাইলেশন বিক্রিয়ার মেকানিজম CH3COCl, এটা হবে আসলে এরকম CH3COCl অ্যাসাইলেশন বিক্রিয়া। এই অ্যাসাইলেশনের মেকানিজম, অ্যাসাইলেশনের মেকানিজম ক্রিয়া কৌশল সহ উদ্দীপকের বি যৌগের প্রস্তুতি ব্যাখ্যা করো, মানে অ্যাসাইলেশনের মেকানিজম। তাহলে সবসময় অ্যালকাইলেশন আসে, এটা হচ্ছে অ্যাসাইলেশনের মেকানিজম, অ্যাসাইলেশনের মেকানিজম। জোস ডান। ভাইয়া পারবা, পারবা। কার্বনিল যৌগ থেকে কি রূপে জেড তৈরি করবে? কার্বনিল যৌগ থেকে কি রূপে জেড তৈরি করবে? আচ্ছা, জেড মানে কি আমাদের এখানে অ্যালকেন। কার্বনিল যৌগ থেকে কিভাবে অ্যালকেন তৈরি করবে? দেখো, CH3Cl 2 অণু সোডিয়াম শুষ্ক ইথার। তাহলে এটা কি, এটা কি বিক্রিয়া? এটা আমাদের উডস বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইডের সাথে শুষ্ক ইথার দেখলে উডস বিক্রিয়া। তাহলে আমাদের দ্বিগুণ সংখ্যক অ্যালকেন পাওয়া যাবে, অর্থাৎ আমরা কি পাবো? CH3CH3 পাবো। এটা কি? এটা হচ্ছে একটা অ্যালকেন, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকেন। ওকে, এখন কোশ্চেন হচ্ছে কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ মানে হচ্ছে C ডাবল বন্ড O, এটাকে আমরা বলি কার্বনিল মূলক। দুই হাতেই H অথবা R থাকা লাগবে। কি থাকা লাগবে? H অথবা R। তো এটা থেকে অ্যালকেন কেমনে বানায়? এখান থেকে অ্যালকেন বানায় হচ্ছে জিঙ্ক, মার্কারি আর এই Cl, অথবা অ্যালকেন প্রস্তুতিতে পড়ছো N2H4 হাইড্রোজেন আর KOH। এর নাম কি? ক্লিমেনসন ওলফ কিশনার। কি হয়? সি ডাবল বন্ড কিসে পরিণত হয়? CH2 তে পরিণত হয়ে যায় এবং আমরা পাবো আমাদের অ্যালকেন। কি পাবো? অ্যালকেন। সো এটাই আমাদের প্রশ্ন ছিল যে কার্বনিল মূলক থেকে কিভাবে অ্যালকেন পাওয়া যায়। কার্বনিল মূলক থেকে অ্যালকেন পাওয়া যায় কোন বিক্রিয়া দিয়ে? ক্লিমেনসন আর ওলফ কিশনার বিজারণ বিক্রিয়া দিয়ে। ওকে ফাইন। তারপরে প্রশ্ন পারবা, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া X এবং Y এর মধ্যে কোনটি অধিক সক্রিয়? এটা কানার ভাই অন্ধও পারবে। আচ্ছা, C4H8 এর 2টা সমাণু আছে। ওকে, C4H8 2টা সমাণু আছে, একটা সমাণু A, একটা সমাণু B। C4H8 আমাদের কি? এই যে CnH2n, এটার জন্য আমরা পাবো হচ্ছে আমাদের অ্যালকিন। কি পাবো বলো তো? অ্যালকিন। এখন দেখো C4H8, এটার জন্য 2টা সমাণু পাওয়া যাবে, অ্যালকিন পাওয়া যাবে, 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন।
তো মনে রাখবা অ্যালকিনের জন্য আমরা অলওয়েজ অবস্থান সমানতা বের করব। অবস্থান, অ্যালকিনের জন্য অলওয়েজ কি দেখবো? অবস্থান সমানতা। ওকে, তাহলে দেখো CH3 চার কার্বন বিশিষ্ট অ্যালকিন আঁকো, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা আমাদের একটা অ্যালকিন। আবার CH3 CH ডাবল বন্ড CH তারপরে CH3, এই যে এটার অবস্থান সমানতা হচ্ছে এটা। এই দুইটা সমানতা পাবা। অ্যালকিনের জন্য অলওয়েজ অবস্থান সমানতা দেখবো। কি দেখবো? অবস্থান সমানতা। তাহলে এর দুইটা সমাণু আছে, একটা হচ্ছে বিউটিন 1, একটা হচ্ছে বিউটিন 2। এখন বি যৌগটি স্টেরিও সমানতা প্রদর্শন করে। বি যৌগটি মানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বি যৌগ, এটা হচ্ছে আমাদের এ যৌগ। তোমরাই বলো এইটা কি স্টেরিও সমানতা দেখায়? কোন স্টেরিও সমানতা দেখাবে এই যৌগটা? জ্যামিতিক নাকি আলোক? জ্যামিতিক নাকি আলোক? ঠিক আছে, বলো এটা আমাদের কি দেখাবে? জ্যামিতিক সমানতা দেখাবে নাকি এটা আমাদের আলোক সমানতা দেখাবে? কি দেখাবে? জ্যামিতিক সমানতা দেখাবে নাকি আলোক সমানতা দেখাবে? বলো কি দেখাবে? এটা আমাদের জ্যামিতিক সমানতা দেখাবে, রাইট? এইটা আমাদের কি সমানতা দেখাবে? জ্যামিতিক সমানতা দেখাবে। জ্যামিতিক, জ্যামিতিক সমানতা। ওকে, এখন দেখো বাকিটা। এখন এই যৌগের ওজনীকরণ, তুমি যদি এইটার ওজনীকরণ করো, এইটার যদি ওজনীকরণ করো, তাহলে তুমি এখানে যে দ্বিবন্ধন ভাঙা দুইটা উৎপাদ পাবা। যারা ওজনীকরণে ক্লাস করছো তারা চোখ বন্ধ করে অ্যান্সার দিতে পারবা। এখানে উৎপাদ পাবো দুইটা, একটা হচ্ছে CH3 CH2 CHO, আরেকটা পাবো HCHO। ওকে, দুটো উৎপাদ পাবো। আর এটার যদি ওজনীকরণ করি তাহলে এখান থেকে উৎপাদ পাবো দুইটা, দুই অণু CH3 CHO। ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। তো এটা ওজনীকরণ করলে এটা পাওয়া যায়, এটা ওজনীকরণ করলে এটা পাওয়া যাবে। আচ্ছা, কোশ্চেনটা কি? পরের কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা কি বলছে? সি টলেন বিকারকে অদক্ষেপ সৃষ্টি করে না। সি টলেন বিকারকের সাথে অদক্ষেপ সৃষ্টি করে না। তাহলে সি হচ্ছে কিটোন। সি হচ্ছে আমাদের কিটোন। ওকে, আচ্ছা এটা নিয়ে আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করবো না, সমস্যা নেই। ওকে, সিস ট্রান্স, গুড। আচ্ছা থাক, এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে যখন ভালো মতো দেখাবো, ওজনীকরণটা আরেকটু ভালো মতো দেখাবো, তখন তোমরা বুঝবা না। আপাতত দরকার নাই। টলেন বিকারক তোমাদেরকে যেহেতু পড়াই নেই এখনো, যেহেতু টলেন বিকারক পড়াই নাই, তাও যারা ওজনীকরণের ক্লাস করছো তাদের পারার কথা। এটা হবে CH3 C ডাবল বন্ড ও CH3 আর কি, এটা হবে। হ্যাঁ, এবং এইখানে এর সংকেতটা হয়ে যাবে এরকম, এই যে এটা সংকেতটা হয়ে যাবে এরকম, CH3, এইখানে হয়ে যাবে CH3, এটা বাদ হয়ে যাবে, এরকম হবে। কেন হবে এটা নিয়ে তোমাদেরকে পরে, যারা ওজনীকরণের ক্লাসটা আগে করো, করার পরে টলেন বিকারক যেহেতু পড়াই নেই, সো এটা নিয়ে আমি এখন আলোচনা করতেছি না। থাক, এই সিকিউরটা আমি নেক্সট ক্লাসে দেখাবো না তোমাদেরকে। ওকে, উদ্দীপকের বিক্রিয়াটি যে রীতির মাধ্যমে সংঘটিত হয়েছে ব্যাখ্যা করো। ডাবল বন্ড, দ্বিবন্ধন, HCl যুক্ত করেছো, মার্কোনিকভ নীতি, অ্যালকেনের মধ্যে HCl সংযোজন, মার্কোনিকভ নীতি, মার্কোনিকভ শেষ। চলো তাহলে তারপরেরটা। এ ও বি উভয়ই স্টেরিও সমানতা দেখালো, উক্ত সমানতার মধ্যে পার্থক্য বিদ্যমান ব্যাখ্যা করো। ইয়েস, দেখো তো এই যৌগের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, যেহেতু কার্বন কার্বন ডাবল বন্ড আছে তাইলে এটা তোমার জ্যামিতিক সমানতা দেখাবে। আর এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ, এই যৌগটা আছে এখানে, তো বাকিটা লেখা নাই, C2H5 হবে এই জায়গায়, এই হাতে হবে C2H5। এটা আমাদের কাইরাল কার্বন, এটা আমাদের আলোক সমানতা দেখাবে। কি সমানতা? আলোক, আলোক, বুঝতে পারছো? আলোক সমানতা দেখাবে। তাহলে C2H5, ওকে, C2H5 ডান। এ ও বি উভয় স্টেশন দেখালো, উক্ত সমানতার মধ্যে পার্থক্য বিদ্যমান, উক্তিটি মূল্যায়ন করো। ডান। চলো তারপরটাতে যাই। প্রদত্ত সমীকরণে 90% উৎপাদ কিভাবে পাওয়া যাবে ব্যাখ্যা করো। এই যে এইখানে 90% উৎপাদ পাওয়া গেছে, এটার মধ্যে আমরা HBr যুক্ত করছি আর কি, HBr। তো এখন কথা হচ্ছে মার্কোনিকভের মেকানিজম, মেকানিজম। ওকে, মার্কোনিকভ করলে আমাদের যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন কম সেখানে
নেগেটিভ চার্জ যুক্ত হবে। এটা হচ্ছে মার্কোনিকভ। তো মার্কোনিকভের মেকানিজম, এই ক্ষেত্রে আমরা 90% ক্ষেত্রে এটা পাবো, আর 10% ক্ষেত্রে এটা পাবো। এগুলো আমরা তোমাদের পড়াইছি। আচ্ছা, তারপরেরটা দেখো, প্রদত্ত সমীকরণে 10% উৎপাদকে 99% উৎপাদে পরিণত করতে করণীয় কি ক্রিয়াকৌশল সহ ব্যাখ্যা করো। এটা কি বলতো? এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভের মেকানিজম। অ্যান্টি মার্কোনিকভের মেকানিজম 99% উৎপাদ, 99% উৎপাদ অ্যান্টি মার্কোনিকভের মেকানিজম। একটা মার্কোনিকভ, একটা অ্যান্টি মার্কোনিকভ। দেখছো এটা যশোর বোর্ডে আসছে, একটাতে মার্কোনিকভ আসছে গতে, আর ঘতে আসছে অ্যান্টি মার্কোনিকভ। এই একবারই আসছে অ্যান্টি মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ আর আসে নাই। শেষ, শেষ ভাই, শেষ। ওকে, ডান। সো দিস ইজ ইট, দিস ইজ ইট। আশা করি তোমরা বুঝতে পারছো। সো এই যে সিকিউটা সলভ করাইলাম, এইটা থেকে তুমি শিওর থাকো যে তুমি যদি বোর্ড পরীক্ষার আগে জাস্ট এই সিকিউরও ঠিকঠাক মতো সলভ করে যেতে পারো, তাইলে আশা করা যায় তুমি 2 সেট প্রশ্ন অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। আর আরেকটা ক্লাস ভাইয়া রেকর্ড করে আপলোড করে দিচ্ছি তোমাদেরকে, ইনশাল্লাহ আগামীকালকে পেয়ে যাবা। সেই ক্লাসটা করলে তোমাদের 3টা সিকিউ কভার হয়ে যাবে। ঠিক আছে? তো রেকর্ড ক্লাসের মধ্যে ভাইয়া বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে পড়াবো, তো সেটা সবাই পড়ে নিও। সেই ক্লাসটা করে নিব অবশ্যই। 2টা ক্লাস মাস্ট, ওজনীকরণের ক্লাসটা যেটা অলরেডি আপলোডেড করা আছে, এবং আরেকটা রেকর্ড ক্লাস দিব যেখানে আমি বিভিন্ন সিকিউ নিয়ে আলোচনা করব তোমাদের। হ্যাঁ, তো সেখানেও আমরা কিছু টপিক দেখবো, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোন, এই 3টা ইম্পর্টেন্ট টপিক পড়াই, তারপর একটা সিকিউ নিব, এবং সেই সিকিউটা আমরা ইনশাল্লাহ সবাই পারবো। ওকে, তো সবাই ওজনীকরণটা ক্লাস করবা এবং ওই লেকচারটা করে ফেলবা। এই 2টা লেকচার করলে তুমি ইনশাল্লাহ সব অ্যান্সার করতে পারবা আশা করা যায়। আর আমাদের নেক্সট ক্লাসটা অর্গানিকের, ডিডিটি চাচ্চু নেবেন। চাচ্চু আমাদের অর্গানিকের 2টা টপিক পড়াবেন, একটা হচ্ছে অ্যামিন এবং আরেকটা হচ্ছে অ্যাসিড। 2টাই বেশি ইম্পর্ট্যান্ট, অ্যামিন এবং অ্যাসিড। ঠিক আছে? অ্যামিন এবং অ্যাসিড এবং অ্যালকোহল, অ্যালকোহলটাও চাচ্চু পড়াবে। আমি অ্যালকোহলের ছোটো ছোটো 2-1টা জিনিস দেখাবো অ্যালকোহলের, বাকি সবই আসলে চাচ্চু পড়াবে তোমাদেরকে। ওকে, তাহলে অ্যালকোহল, অ্যামিন আর হচ্ছে অ্যাসিড, এই 3টা টপিক পড়াবে হচ্ছে তোমাদের ডিডিটি চাচ্চু। আর আমি বাকি যেগুলো আছে সেগুলো সব আমি তোমাদের পড়াই দিচ্ছি, অর্থাৎ সিকিউ সব শেষ করে দিলাম, এমসিকিউ কিন্তু তোমাদের একই সাথে সব শেষ করে দিলাম। তুমি কিন্তু এমসিকিউ ধরে রাখো, এতক্ষণ দিন পর্যন্ত যা পড়াইছি আর নেক্সট ক্লাসে যা পড়াবো এগুলো যদি পড়ো, অ্যাটলিস্ট এমসিকিউ যা আসবে 95 to 100% এমসিকিউ কমন পাবা, একদম পুরোপুরি কমন পাবা আমার ক্লাস থেকেই। আর ডিডিটি চাচ্চুর ক্লাস যদি পুরোটা করে ফেলো 100% কমন। যতগুলো এমসিকিউ আছে সব পারবি, যতগুলো সিকিউ আছে সব পারবি, যতগুলো কক্ষ আছে সব পারবি, মানে অর্গানিকের বস। ওকে, সো ভাইয়ারা আজকেই তোমাদের সাথে আমার লাস্ট লাইভ ক্লাস গেল এই প্রোগ্রামে, পাওয়ার প্লে প্রোগ্রামে। তো আসলে অনেক মেমোরিজ তোমাদের সাথে, অনেক মেমোরিজ। তোমাদেরকে আসলে বিদায় দিতেও আমার খুব খারাপ লাগতেছে। তো আশা করি ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে আবারও দেখা হবে আমাদের পরবর্তী অ্যাডমিশন প্রোগ্রামগুলোতে। যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করবা তারা হয়তো আমাদের টার্গেট বুয়েট প্রোগ্রামে ভর্তি হবা, বা যারা ভার্সিটি কোচিং করবা তারা আমাদের ভার্সিটি প্রোগ্রামে হয়তো তোমাদের সাথে আবার দেখা হবে। আবার এদের মধ্যে অনেকেই আছো তোমরা যারা কিনা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে চলে যাবা, সো তোমাদের সাথে হয়তো এটাই আমার লাস্ট লাইভ ক্লাস, রাইট? তো তোমাদের সাথে হয়তো আর কখনো দেখা হবে না। তো সবার জন্য অনেক দোয়া থাকলো, বেশি বেশি করে প্র্যাকটিস করিও, বেশি বেশি পরিশ্রম করিও। লাস্ট মোমেন্টে আসলে বেশি বেশি রিভিশন করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তোমরা এই সময়টাতে নতুন কিছু আসলে খুব একটা বেশি পড়তে যেও না, মোস্টলি যেটা করবা রিভিশন দিবা, আগে যা যা পড়ছো ওগুলো রিভিশন দিবা, আগের নোটগুলো দেখবা, আগের ম্যাথগুলো দেখবা। তো একটু পরিশ্রমটা বাড়ায় দাও, এতদিন যেভাবে পড়ছো এখন একটু তার থেকে বেশি সময় দাও, একটু বেশি করে রিভিশন দাও, ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার দেখে যাও। ইনশাল্লাহ তোমরা এসএসসিতে ভালো করবা। অনেক দোয়া থাকলো তোমাদের সাথে, তোমাদের জন্য। আর ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও অ্যাডমিশন প্রোগ্রামে হয়তো দেখা হবে অনেকের সাথেই, আবার অনেকের সাথে হয়তো দেখা হবে না, বাট স্টিল সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। ঠিক আছে? আমার জন্য দোয়া করবা, আমিও যেন তোমাদেরকে সবসময় এভাবে পড়াই যেতে পারি, সবসময় যেন তোমাদের উপকারে আসতে পারি। ঠিক আছে? তো ভালো থাকো আর কি সবাই। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে তোমাদের সাথে। এসএসসির আগে অবশ্যই তোমাদের সাথে লাইভে হয়তো ডিসকাশন করতে আসবো, হয়তো ওইভাবে পড়াইতে আসবো না, বাট ডিসকাশন করতে আসবো ইনশাল্লাহ। তবে এই প্রোগ্রামে তোমাদের সাথে এটাই আমার লাস্ট ক্লাস। ওকে, তো তোমাদেরকে চেষ্টা করছি ভাইয়া অনেক কিছু সবসময় পড়ায় দেওয়ার, মানে আমি অলওয়েজ কন্টেন্ট নিয়ে কম্প্রোমাইজ করি নাই কখনোই। তোমাদেরকে যেই টপিকগুলো আমি পড়াইছি এগুলোতে তোমরা সিকিউর ওয়েট পর্যন্ত পার করে ফেলতে পারবা।
তাহলে বুঝো যে কোন লেভেলের কন্টেন্ট পড়াইছি এই অল্প সময়ের মধ্যে, আবার বেসিক থেকে পড়াইছি। আমার মনে হয় না যে আমার ক্লাস কেউ করলে তোমরা বুঝো নাই, সেটা হয় নাই। তোমরা বারবার বললো আমি বুঝাই দিই, মাঝে মধ্যে বকা দিই, ঝাড়িয়ে দিই, সেটা মজা করে দেই ডিফারেন্ট জিনিস, বা অনেকেই ক্লাসের মাঝখান থেকে হঠাৎ করে এসে ভাই বুঝাই দেন, বুঝি নাই, তখন ঝাড়িয়ে দিই। বাট আদারওয়াইজ তোমাদেরকে সবসময় চেষ্টা করছে যে তোমাদের যতটা সম্ভব সাপোর্ট দেওয়া যায় আর কি। ওকে, সো দোয়া করবা এটাই। ওকে, আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো, অনেক ভালোবাসা থাকলো। ভালো থেকো সবাই, টাটা। আর রেকর্ড ক্লাসটা দিয়ে দিব, রেকর্ড ক্লাসটা করে নিও। ওইটা রিকোয়েস্ট তোমাদের কাছে যে প্লিজ ওই ক্লাসটা করে নিবা সবাই, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ, বিদায়।